সো দেখেন 1900 সালে যদি আমাদের লাইলি মজনুর সাথে কমিউনিকেট করতে চাইতো বা কথাবার্তা বলতে চাইতো বা চিঠি আদান প্রদান করতে চাইতো, তাহলে তারা কি করতো? খুব সহজ যদি আমি বলি যে তারা কি করতো, আসলে তারা কি করতো, হয়তো একটা চিঠি লিখতো, চিঠি লেখার পর একটা কবুতরের সাহায্য লাগতো, কবুতরকে ধরে বলতো, ভাই আমার তো ওর কাছে একটা খুব বিশেষ বার্তা পৌঁছানোর দরকার, তুমি আমাকে একটু কষ্ট করে পৌঁছায় দাও। সো এটা ছিল 1920 সালের ঘটনা। আমরা জানি তো আগের দিনে কমিউনিকেশনটা কীভাবে হতো, তাই না? আগেকার সময় তো মোবাইল ছিল না। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মোবাইল যখন ছিল তখন আমি দেখতাম যে আমার মা আর হচ্ছে গ্রামে বা কোথাও কথা বলার সময় বা মানুষজন কথা বলার সময় 1 মিনিট হলে বলতে 1 মিনিট হয়ে যেতেছে, 1 মিনিট হয়ে যেতেছে, তাড়াতাড়ি কল রাখো, তাড়াতাড়ি কল রাখো। কারণ একটা মিনিটের জন্য তাদের 10 টাকার মতো খরচ হয়ে যেত, 10 টাকার মতো খরচ হয়ে যায়। এখন তো আমরা ফ্রিতেই কথা বলি, তাই না? কোনো টাকা পয়সা লাগে না। সারা দিন রাত কথা শুরু হইলে রাত থেকে কথা শুরু হয়, ভোর হয়ে যায়। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের, সো যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে কমিউনিকেশনের, সো আমরা কমিউনিকেশন নিয়ে এখানে একটু আলোচনা করব। ওকে, সো এখানে 1920 সালে লাইলি মজনুর মধ্যে যেটা হইতো সেটাকে আমরা বলি অ্যানালগ কমিউনিকেশন। ওকে, অ্যানালগ কমিউনিকেশন। আচ্ছা, এখন বর্তমান যুগে যদি লাইলি মজনু থাকতো, বর্তমান যুগে তো লাইলি মজনু, এটা খাতায় একটু লেখেন এভাবে, হ্যাঁ? আমি একটু যা পড়াচ্ছি একটু খাতায় লেখেন। আজকে আমি স্লাইডে পড়াচ্ছি না, because I didn't get enough time to prepare slide, so that's why I'm using my whiteboard, and this chapter actually prefers whiteboard. Okay, so I need your concentration to make you understand. ভাইয়া, হ্যাঁ, তার মানে 1900 সালের আগে সব সময় অ্যানালগ কমিউনিকেশন হতো। হ্যাঁ, সবই অ্যানালগ কমিউনিকেশন হতো। আমি অ্যানালগ ডিজিটাল কি আসতেছি একটু পরে, আমি একটু পরে ফিজিক্সে আসতেছি। আমি জাস্ট এমনি একটু বুঝাচ্ছি, আমি ডিজিটাল এবার আসতেছি। এটা লেখছেন তো না? আচ্ছা, এখন 1900 সালের শেষের দিকে যেমন পৃথিবীতে ইন্টারনেট আবিষ্কার করা হয় কত সালে? আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম, যে কোনো একজন বলবেন আমাকে ইন্টারনেটের কনসেপ্টটা কবে আসে? যে কোনো একজন, কত সালে? 1996। না, 1982 সালে। না, 1969। এই যে সাবাস, বাঘের বাচ্চা টাইগার। ওকে, 1969 ওয়ার্ল্ডে ইন্টারনেটটা চালু হয়। এটা কোনটা? আরপানেট। আরপানেট আমরা ছোটো ক্লাসে পড়ছিলাম। কোথায় হয় ইন্টারনেটটা? ইউএস মিলিটারিতে। ইউএস মিলিটারিতে একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন করার জন্য এই প্রথম স্যার, ইন্টারনেটটা শুরু হয়। 1959 হবে। না না না, 1959 না, 1969 আরপানেট হয়। আমি যেটা বলতেছি আরপানেট। জি স্যার, আরপানেটের মাধ্যমে তো ইন্টারনেটের হ্যাঁ, প্রচলন ঘটে আরপানেটে তাহলে। প্রথম নেটওয়ার্কিং শুরু হয়। আরপানেটে প্রথম নেটওয়ার্কিংটা শুরু হয়। ওকে, এটা হচ্ছে 1969-এ। সারা বিশ্বে নেটওয়ার্কিংটাই মূলত আমরা ইন্টারনেট বলি। এর আগেরগুলোকে আমি ইন্টারনেট ধরতেছি না, আগেরগুলোকে আমি ইন্টারনেট ধরতেছি না। আমি বলতেছি নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং জিনিসটাকে আসতেছি। হ্যাঁ, এই কাজটা একটু সিকোয়েন্সই বুঝতে হবে। আমি একটু সিকোয়েন্সে পড়াবো যাতে সবাই একটু জিনিসটা বুঝতে পারে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, আমি একটার পর একটা আসতেছি। আমি সব প্রশ্নের অ্যান্সার দিব। আচ্ছা দেখেন, এরপর আমাকে বলতে হবে বাংলাদেশে সেটা কত সালে আসে। বাংলাদেশে যে ইন্টারনেট আমরা বলি, বাংলাদেশে ইন্টারনেটটা কত সালে আসে? 1996। 1996। সো আমি এরকম মজা করে পড়ি, আমার কাছে এটা পড়তে ভালো লাগে। কারণ দেখেন 1969, এই 6-9কে উল্টায় দেন, একটু 6-9 করে দেন এদের মাঝখানে, 1996 হয়ে যায়। সো আমার এটা পড়তে ভালো লাগে। 6কে 9, 9কে 6 বানাই দিচ্ছে। আমরা বলি না 6-9 করো না, তুমি আমার সাথে, তুমি আমার সাথে ছলনা করো না, 6-9 করতে পারবে না, তাহলে কিন্তু খবর আছে। ওকে, সো এটা হচ্ছে ইন্টারনেটের কনসেপ্টটা, রাইট? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই যখন নেটওয়ার্কিং ভাইয়া, জিনিসটা আসছিল, যে আরেকবার বলবেন, আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে শুনতে পাই নাই। আচ্ছা দেখেন, আটকে আসছে। এই 1969 সালে পৃথিবীতে নেটওয়ার্কিং জিনিসটা, মানে এই ইন্টারনেট জিনিসটা প্রথম ধারণা আসে আর কি। মানে প্রথম ইন্টারনেট জিনিসটা প্রথম ধারণা আসে। আগেও অনেক কমিউনিকেশন ছিল, কিন্তু আমি কথা বলতেছি ইন্টারনেট নিয়ে। আর বাংলাদেশে ইন্টারনেটটা আসে হচ্ছে 1996-এ। তাহলে এটা মনে রাখবেন কীভাবে? সারা বিশ্বে ইন্টারনেট প্রথম ধারণাটা আসে হচ্ছে 1969। এই 6কে 9-এর জায়গায় বসান, মানে এককে দশক বানান, দশককে একক বানান, হো গা। তাহলে দেখেন 1996 হয়ে গেছে। তাহলে বাংলাদেশে ইন্টারনেটটা আসে, if I talk about my country, we got internet, the first internet in 1996, and the world got this concept internet in 1969, and this is the difference between the year that I talk about. Okay, fine. আচ্ছা, এখন দেখেন আমি মুছে দিচ্ছি, সবাই একটু খাতায় লেখেন কাইন্ডলি। আজকের ক্লাসটা পুরাই খাতায় লিখতে হবে, আরগুলো কিন্তু আমাকে দেখাইতে হবে খাতা যে লিখছেন। এরপরে খেয়াল করেন, সো আগে যেটা হইতো, আমরা এখানে দুইটা কনসেপ্ট পাইলাম, একটা হচ্ছে অ্যানালগ, আরেকটা হচ্ছে ডিজিটাল। এই কনসেপ্ট দুইটা বুঝবো আমরা এখন, কনসেপ্ট দুইটা বুঝবো। আচ্ছা, আমরা কিন্তু অ্যানালগের কনসেপ্টটা পড়ে আসছি ক্লাস 9-10-এ,
বা আমরা ফিজিক্স যেহেতু পড়ি, ফিজিক্স যেহেতু আমরা পারি, আমরা কিন্তু পড়ে আসছি। অ্যাজ লাইক কেমন জিনিসটা বলেন তো, যে মনে করেন আমরা তরঙ্গ পড়ছিলাম বা ওয়েভ পড়ছিলাম, এরকম তাই না? তরঙ্গ কয় প্রকার? দুই প্রকার, অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য। যেমন আমার কথাটা যখন আরেকজনের কাছে যায়, বাতাস সেটা কোন তরঙ্গের মাধ্যমে যায়? এটা অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে যায়, সংকোচন প্রসারণ। আমরা পড়ছি না এগুলো? এটা তো জানি সব। আর পানিতে যে তরঙ্গটা হয় বা এই যে কথাবার্তা যেগুলো হচ্ছে, যে ওয়েভ যেগুলো হচ্ছে, সবগুলো কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। কেন? প্রস্থ বরাবর যায়। আমি যদি দেখাই প্রস্থ বরাবর কেন যায়, একটু খেয়াল করেন। আমি যদি এখানে একটা প্লেন এক্সিস আঁকি, আর এখান থেকে যদি আমার এটা শুরু হয়, এটা কিন্তু এরকম যাবে। বা সিম্পল হারমোনিক মোশন পড়ছেন আপনারা, তাই না? এই জিনিসটা একটু বুঝতে হবে এই চ্যাপ্টারে। দেখেন, হ্যাঁ, এভাবে অগ্রসর হবে। দেখেন 90 ডিগ্রি কোনো অগ্রসর হচ্ছে, দেখেন 90, এখানেও 90, এইখানেও 90, এইখানেও 90। এই যে দেখেন মাঝখানে যে সাম্য অবস্থা থেকে বা মিডল পয়েন্টটা থেকে একদম শীর্ষ, এটাকে তরঙ্গ শীর্ষ বলে, এটাকে তরঙ্গপাত বলে। তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত, এভাবে কিন্তু জিনিসটা সাইকেলটা গঠন করা হয়, রাইট? সো এইখান থেকে দেখেন একদম সাম্য অবস্থা থেকে উপরের যে অবস্থানটা, এটাই কী বলে? বিস্তার, তাই না? আচ্ছা, আবার একটা সমদশা থেকে আরেকটা সমদশা পর্যন্ত এখানে কি? তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ল্যামডা বলে। তারপর আমরা একটা সূত্র শিখছিলাম, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এখন এফ এর সাথে ল্যামডার সম্পর্ক বের করতে চাই, তাহলে আমি যদি এফ ল্যামডাকে এখানে আনি, ভি এখানে যাবে। তাহলে আমি যদি মনে করেন যে এফকে এখানে আনি, ভি বাই ল্যামডা হইল। এটা আমরা কেন লিখলাম? এটার কাজ আছে, লেখছি কাজ আছে, কাজগুলো আমরা বলতেছি। দেখেন, তার মানে বুঝলাম যে এফ এর সাথে মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি আমরা বুঝি তো না, যে একক সময়ে যতবার তরঙ্গটা আন্দোলিত হচ্ছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর একটা তরঙ্গ শীর্ষ থেকে একটা তরঙ্গ শীর্ষ বা একটা তরঙ্গপাত থেকে একটা তরঙ্গপাত মধ্যে দূরত্বটাকে ল্যামডা বলে, এটা আমরা জানি। আচ্ছা, আমার কথা কি একো হচ্ছে কোথাও? না, মনে হয় না। না স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন, তাহলে দেখেন আমরা এটা বুঝলাম যে ফ্রিকোয়েন্সির সাথে মানে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। হ্যাঁ, কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে দেখেন আমার দৈর্ঘ্য যত বড় হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হচ্ছে, এরকম যদি বড় হচ্ছে বা আমি ছোট করতে পারি, মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হচ্ছে তত আমার কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি কমে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এটা ইনভার্স, দে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। ওকে, আচ্ছা। এখন এই যে আমরা যে ওয়েভ ফর্মগুলো বলি বা আমরা যে অনুপস্থ তরঙ্গ যেগুলো বলি আমরা, ওকে, এই অনুপস্থ তরঙ্গগুলোকেই বলা হয় অ্যানালগ সিগন্যাল। এইটাই হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল সবাই একটু চিত্রটা আঁকেন, এরকম হবে। তাহলে ডিজিটাল সিগন্যাল কি? তাহলে একটু দেখেন, আমরা অ্যানালগ সিগন্যালটা কি একটু লেখেন, সবাই এটা একটু লেখেন যে অ্যানালগ সিগন্যালটা হচ্ছে যে আমাদের বাস্তব জগতে যেই সকল সংকেত ব্যবহার করা হয় তাকেই বলা হয় অ্যানালগ সিগন্যাল। বাস্তব জগতে যেই সকল সিগন্যাল ব্যবহার করা হয় তাকেই বলা হয় অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল জিনিসটা কি? ডিজিটাল সিগন্যাল হচ্ছে যে যেই সকল ডিজিটাল ডিভাইস আছে। এখন বলবেন ডিজিটাল ডিভাইস কী জিনিস? যে কোনো ইলেকট্রনিক্স ডিজিটাল ডিভাইস। এখন আবার বলবেন ইলেকট্রনিক্স কী জিনিস? ইলেকট্রনিক্স মানে হচ্ছে যে সকল ডিভাইস ইলেকট্রন নিয়ে কাজ করে। এখন আমি যদি বলি মোবাইল বলি, তারপরে আমি যদি পিসি বলি, আমি যদি রাউটার বলি, এগুলো কি ইলেকট্রনিক্স কিনা? এগুলো কি ইলেকট্রনিক্স? হ্যাঁ, এগুলো অবশ্যই ইলেকট্রনিক্স। কেন ইলেকট্রনিক্স? এগুলো দিয়ে ইলেকট্রন পাস হয়, সার্কিট থাকে, তাই না? কারেন্ট ফ্লো হয়, ভোল্টেজ ফ্লো হয়, বা ভোল্টেজ ঠিক ফ্লো না, মানে কারেন্টটা ফ্লো হচ্ছে ভোল্টেজের জন্য। তাহলে এই যেই সকল ডিজিটাল ডিভাইসে যেই সংকেত থাকে তাকেই ডিজিটাল সিগন্যাল বলে। একটু খাতায় লেখেন সবাই, ডিজিটাল ডিভাইসে যে সংকেত থাকে তাকেই ডিজিটাল ডিভাইস বলে। একটু খাতায় লেখেন, আমি এগুলো মুখে বলতেছি। ডিজিটাল ডিভাইসে যে সংকেত থাকে তাকেই ডিজিটাল সংকেত বলে। আর ডিজিটাল ডিভাইস ছাড়া পৃথিবীতে আর যেই সব সংকেত আছে সবগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আবারও বলি, ডিজিটাল সিগন্যাল ছাড়া পৃথিবীতে যত প্রকারের সিগন্যাল আছে সবই অ্যানালগ সিগন্যাল। এখন বলবেন যে সূর্য থেকে যে আলো আসে এটা কি তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ? হ্যাঁ, জি। ডিজিটাল সিগন্যালটা আবার বলেন। ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে ডিজিটাল ডিভাইসে যে সিগন্যাল থাকে,
যে সিগন্যাল থাকে তাকে ডিজিটাল সিগন্যাল বলে। ডিজিটাল ডিভাইসে যে সিগন্যাল থাকে তাকে ডিজিটাল সিগন্যাল বলে। আমি লিখে দিচ্ছি, ডিজিটাল সিগন্যাল বলে। অ্যান্ড ডিজিটাল ডিভাইস কি, এটা তো বুঝছেন সবাই, মোবাইল, পিসি, তারপরে আমি যদি বলি এসির কথা বলি, তারপরে আমি যদি মনে করেন যে কোনো হচ্ছে মাইক্রোওয়েভ বলি, মানে যেগুলো ডিজিটাল, যেগুলোর মধ্যে ইলেকট্রন যায়, যেগুলো কারেন্ট লাগে, সহজ বাংলা ভাষায় বলি যেগুলো কারেন্ট লাগে, কারেন্ট যেগুলো লাগবে, যেগুলো চলতে কারেন্ট লাগে। আমার মোবাইল চলতে কারেন্ট লাগে কি না? অবশ্যই লাগে। আমার ভিতরে একটা ব্যাটারি থাকে, ড্রাই সেল, ব্যাটারির ভিতরে কী থাকে, আমার কারেন্ট ফ্লো করা লাগে, সে চার্জগুলোকে ধরে রাখে, পরবর্তীতে এই চার্জগুলোরই আমি ইউজ করি। আমার পিসিতে কন্টিনিউসলি কারেন্ট সাপ্লাই লাগবে। আমার এসি কি কারেন্ট ছাড়া চলবে নাকি? চলবে না। ফ্রিজ কি কারেন্ট ছাড়া চলবে না, আমার কারেন্ট লাগবে। তাহলে ডিজিটাল ডিভাইসে যে সিগন্যাল থাকে তা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই ডিজিটাল সিগন্যালটা দেখতে কেমন? এটা কি মফিজের মতো না করিমের মতো? দেখেন ঘটনাটা দেখেন। ডিজিটাল সিগন্যালটা হচ্ছে এরকম। অ্যান্ড বলবেন এটা কী জিনিস ভাই, এটা তো বুঝি না। ওরে বাপরে বাপ, কি টাফ জিনিস। আচ্ছা, এটা বোঝার আগে আমি একটু বিট নিয়ে বলে আসি। আজকে ক্লাসটা একটু প্রিরিকুইজিট ক্লাস, অনেক বেসিক জিনিস বলবো আমি। হ্যাঁ, এই বেসিক জিনিসগুলো একটু কষ্ট করে বুঝেন, এই চ্যাপ্টারটা খুব সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা অনেকেই মুখস্থ করে, আমি যত স্টুডেন্ট দেখছি প্রচুর স্টুডেন্ট মুখস্থ করে, কিছু বুঝে না, মুখস্থ করে। আপনার বেসিক জিনিসগুলো একটু কনসেপ্টটা নেন, আমি চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে দিব, আমি কথা দিচ্ছি ক্লিয়ার করে দিব। জাস্ট বেসিকগুলো একটু নেন, যেভাবে বলি একটু খাতায় নোট করেন, রাখেন, এই চ্যাপ্টার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তাহলে দেখেন, বিট মানে হচ্ছে 0 আর 1। আমরা এটা জানি মনে হয়, আমরা জানি কম্পিউটারের ভাষা কি। লেখেন সবাই, কম্পিউটারের ভাষা বাইনারি। কম্পিউটারের ভাষা বাইনারি। মানুষের ভাষা কি? মানুষের ভাষা অনেক আছে, মানুষের ভাষা অনেক আছে। কি কি আছে? যেমন মনে করেন যে স্টার জলসার যারা নায়িকা, তাদের ভাষা কি? হিন্দি। আবার আমরা যেখানে এই অবুঝ বাচ্চা কাচ্চা আমরা লেখাপড়া করতেছি, আমাদের ভাষা কি? বাংলা। যেই ইউএসএতে আছে তার ভাষা কি? ইংলিশ। এগুলো হচ্ছে মানুষের ভাষা। মানে আপনি যখন একজনের সাথে আরেকজনের সাথে কমিউনিকেট করতে যাবে, তার তো একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, রাইট? তার একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, ল্যাঙ্গুয়েজ দিয়ে সে কমিউনিকেট করবে, এটা হচ্ছে মানুষের ভাষা। এখন আপনি যখন কোনো কিছু কম্পিউটারে করতে যাবেন, এটা চ্যাপ্টার 3তে আমি আরও ডিপলি বুঝাবো, যদি চ্যাপ্টার 3 কনসেপ্ট, কিন্তু এই চ্যাপ্টার জন্য আমার একটু আমি জাস্ট হালকা একটু বুঝাচ্ছি। কেউ যদি ডিপলি বুঝতে চান আমার বললেন, সমস্যা নেই। কম্পিউটারকে যদি কোনো কিছু বুঝাইতে চান, কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড দিস 2 ডিজিট, 1 is 0, অ্যানাদার 1 is 1। এটা বাইনারি, আমরা জানি, এটা আমরা সবাই জানি। সো এইখানে যেহেতু কম্পিউটার শুধু 0 আর 1-এ কাজ করে, তাহলে এই ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে 0 আর 1-এর খেলা। কি বলছি? 0 আর 1-এর খেলা, রাইট? আচ্ছা, এখন একটা ছোট্ট একটা ব্যাখ্যা দিই। অনুধাবনমূলক প্রশ্নে আসে যে কম্পিউটার কেন বাইনারি নিয়ে কাজ করে, কম্পিউটার কেন ডেসিমাল নিয়ে কাজ করতেছে না? ডেসিমালটা কি? ওই যে আমরা বলি 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট থাকে, এই 10টা ডিজিট নিয়ে আবার হাজার হাজার লাখ লাখ সংখ্যা বানায় ফেলতে পারি। কম্পিউটার যদি চিন্তা করেন ডেসিমাল নিয়ে কাজ করতো, তাহলে কম্পিউটারের কাজটা কত কঠিন হয়ে যেত। 0 1 2 3 10টা আছে, হেক্সানে কাজ করলে কত কঠিন হয়ে যেত। সো যেহেতু কম্পিউটার কিন্তু বোকা যন্ত্র, কম্পিউটার হচ্ছে আমরা বেশি ইন্টেলিজেন্স, কম্পিউটারকে ইন্টেলিজেন্স বানাইছে কে? আমরা। তাহলে কম্পিউটারকে আমরা লোড দিই নাই, বললাম ভাই তোমার বেশি লোড টোড দিব না, তুমি বোকা বাচ্চা, তোমার জাস্ট আমি 0 আর 1 বুঝাবো, তুমি 0 1 বুঝে থাকবা, রাইট? এখন এই কম্পিউটার যে সিগন্যালগুলো, এগুলো 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কীভাবে দেখেন, এইখানে 0 মানে হচ্ছে ফ্ল্যাট, এই যে উপরে দেখতে পারতেছেন একটা এইভাবে গেছে, এটা মানে 1, এটা মানে 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0। এইভাবে কম্পিউটার ডাটা পালস করে। আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আসলে এই চ্যাপ্টার থেকে প্রচুর ডিপ এমসিকিউ হয়, শুধু বই পড়ে আসলে পারবেন না। একটু মনে রাখবেন, এই 0 মানে হচ্ছে 0 ভোল্ট, একটু খাতায় লেখেন, প্রত্যেক জিনিস খাতায় লিখতে হবে। আর 1 মানে হচ্ছে 5 ভোল্ট। এগুলো যখন ভোল্ট নিয়ে কাজ করবেন, যখন সার্কিট নিয়ে কাজ করবেন, যখন মনে করেন যে রোবোটিক্স নিয়ে যদি ভবিষ্যতে কাজ করেন, বা কোনো যদি ডিভাইস নিজেরা বানাতে যান, বা কেউ যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইসিটিতে পড়েন, তখন এগুলো নিয়ে কাজ করবেন ল্যাবে। যেমন আমরা এগুলো নিয়ে হচ্ছে ল্যাবে কাজ করি, প্র্যাকটিক্যালে কাজ করি। প্র্যাকটিক্যালে আমরা এগুলো হ্যান্ডে কাজ করে দেখি, মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে। আচ্ছা দেখেন, তাহলে 0 আর 1-এর সমন্বয়ে যে সিগন্যাল তৈরি করা হয় তাকেই ডিজিটাল সিগন্যাল বলে। এটা একটু খাতায় লেখেন, 0 আর 1-এর সমন্বয়ে, আমি বলতে সবাই একটু কষ্ট করে লেখেন, 0 আর 1-এর সমন্বয়ে যে সিগন্যাল তৈরি করা হয় তাকেই ডিজিটাল সিগন্যাল বলে। একটু কষ্ট করে একটু ফাস্ট খাতায় লেখেন, এগুলো লিখতে হবে, তাহলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেক কিছু পড়াবো, মনে থাকবে না, এগুলো না লিখলে ভুলে যাবেন সব। লিখছেন? আচ্ছা,
তাহলে আমরা ডিজিটাল স্যার আবার সিগন্যাল একটু বলেন। 0 আর 1 এর সমন্বয়ে যে সিগন্যাল তৈরি হয়, 0 আর 1 এর সমন্বয়ে যে সিগন্যাল তৈরি হয় তাকে ডিজিটাল সিগন্যাল বলে। 0 আর 1 এর সমন্বয়ে যে সিগন্যাল তৈরি হয় তাকে ডিজিটাল সিগন্যাল বলে। ইট অনলি ভাইয়া। কন্টেইনস 0 and 1। হ্যাঁ, ওকে দেখেন এইখানে ভাইয়া একটু মুখে বলেন। ডেটা কমিউনিকেশনের উপায়গুলো। ওকে, সো ডেটা কমিউনিকেশনটা আমি যে বলতেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেমন আমি যখন কাউকে ফোন কল করি, যখন আমার কথাটা আরেকজনের কাছে যায়, কিভাবে যায়, মানে ওয়েজ অফ ডেটা কমিউনিকেশন এই 5টা ধাপে হয়। এই 5টা ধাপ একটু সুন্দর মতো সবাই খাতায় লেখেন, কষ্ট করে একটু খাতায় লেখেন 5টা ধাপ। ডেটা কমিউনিকেশনের উপায় মানে হচ্ছে যে আমি যখন কোনো একটা কথা বলি, আমার ডেটা কি হতে ভাইয়া পারে। ধাপগুলো একটু মুখে বলেন, নেট প্রবলেম করতেছে দেখতে পাচ্ছি আচ্ছা, না। উৎস, প্রেরক, 1 নম্বরে উৎস, 2 নম্বরে প্রেরক, 3 নম্বরে মাধ্যম, 4 নম্বরে প্রাপক, 5 নম্বরে গন্তব্য। এখন এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু সবাই একটু খাতা কলমে মনোযোগ দেন। ওকে, সো দেখেন ডেটা কমিউনিকেশনের উপায় মানে হচ্ছে আমার এখানে 5টা জিনিস আছে একটা জায়গা থেকে। মনে করেন এখানে লাইলি আর ওই পাশে হচ্ছে মজনু। সো লাইলি থেকে যদি মজনুর কাছে ডেটা যাইতে চায় বা ডেটা যদি যাওয়ার দরকার হয়, তাহলে আমাকে 5টা ধাপ পার হয়ে যেতে হবে। আমি এখানে 5টা ধাপ লিখছি, সবাই কাইন্ডলি খাতায় এটা লেখেন। প্রথমে হচ্ছে উৎস, আমি মুখেও বলতেছি, প্রথমে হচ্ছে উৎস, পরে হচ্ছে প্রেরক, পরে হচ্ছে মাধ্যম, পরে হচ্ছে প্রাপক, পরে হচ্ছে গন্তব্য। এগুলো একটু ইংলিশে লেখা ভালো, অনেক সময় ইংলিশেও আসে। ট্রান্সমিটার, ট্রান্সমিটার মানে প্রেরক, মাধ্যম মানে মিডিয়াম, আর প্রাপক মানে কি রিসিভার। হ্যাঁ, RECEIVER। আমি মুখে বলতেছি, এটা ডেস্টিনেশন। ইংলিশ টার্মটা লিখে নেন, আশা করি পারবেন। এটা ডেস্টিনেশন, হ্যাঁ এটা লিখে নেন, পারবেন আপনারা আশা করি। এখন দেখেন এটা মানেটা কি, সোর্স মানে কি। যেমন দেখেন আমি কথা বলতেছি, আমার কথাটা আপনাদের কাছে যাচ্ছে, আমার কথাটা আপনার কাছে যাচ্ছে। সো আমার কথাটা রেকর্ড হচ্ছে কিভাবে, আগে তো রেকর্ড হওয়া লাগবে তারপরে যাবে। এই যে দেখেন আমি এটার মধ্যে কথা বলতেছি, এটা হচ্ছে আমার মাইক্রোফোন, আমি এটাতে কথা বলতেছি, এটা দিয়ে আমার কথাটা রেকর্ড হচ্ছে, তাই না? তাহলে উৎস মানে কি বুঝি না, কে যেন কিছু বলছেন। ভাই প্রাপকের নিচে আর গন্তব্যের নিচে কি লিখছেন? হ্যাঁ ম্যাম, একটু জোরে বলতে হবে কাইন্ডলি। রিসিভার আর ডেস্টিনেশন। হ্যাঁ, রিসিভার, ডেস্টিনেশন। হ্যাঁ, এটা হচ্ছে রিসিভার, মানে 5টা স্টেজ আছে আমাদের এখানে। হ্যাঁ, এই 5টা স্টেজের মাধ্যমে পৃথিবীতে সকল কমিউনিকেশন হয়। তো আমার সোর্স কী হতে পারে, সবাই একটু নিচে লেখেন, আমি ছোটো করে লিখতেছি। সোর্স হতে পারে আমার ক্যামেরা। আমি যখন ছবি তুলি, আমি ছবি তুলে কী করি, ফেসবুকে আপলোড করি, ইনস্টাতে আপলোড করি, আপলোড করে ভাবটাপ মারি, তাই না? সো একটা ছবি আমি কীভাবে তুলি, ক্যামেরার মাধ্যমে তুলি। বা আমার কথাটা রেকর্ড হচ্ছে কীভাবে, মাইক্রোফোনে। আমার কথাটা রেকর্ড হচ্ছে মাইক্রোফোনে। মাইক্রোফোন তো বুঝি। এখন বলবেন যে আমার মোবাইলে তো মাইক্রোফোন নাই। আছে, মোবাইলে দেখবেন ছোটো ছোটো ছিদ্র আছে, খেয়াল করে দেখবেন। উপরে নিচে, নিচে হচ্ছে স্পিকার, উপরে দেখবেন ছোটো একটা ছিদ্র আছে, ওই ছিদ্রতে আপনার কথাটা যায়। ওকে, মোবাইল কিন্তু মাইক্রোফোন বিল্ট ইন থাকে। আর আমি যেটা কথা বলতেছি এটা হচ্ছে আলাদা মাইক্রোফোন, আমি আলাদা। দেখেন তাহলে ক্যামেরা, মাইক্রোফোন এগুলো হচ্ছে সোর্স। ওকে, এরপর ট্রান্সমিটার কি? আচ্ছা, ট্রান্সমিটার আমি বলি, এটা হচ্ছে মডেম, রাউটার। এখন এটা বুঝবেন, আমি একটু পরে বুঝাচ্ছি মডেম কি রাউটার কি বুঝাচ্ছি। মডেমটা আমি একটু পরে বুঝাচ্ছি, এখন একটু লেখেন, কষ্ট করে লেখেন, আমি একটু পরে বলবো, ওয়েট। মডেম, রাউটার, তারপরে রেডিও স্টেশন, এগুলো ব্যাখ্যা আমি দিচ্ছি, জাস্ট এখন একটু চুপচাপ লেখেন। রেডিও আগে লিখে নেন, পরে ব্যাখ্যাটা দিলে বুঝবেন। এরপরে মিডিয়াম, মিডিয়াম হইতে পারে, মিডিয়াম হইতে পারে কি হইতে পারে বলেন তো, এয়ার, বাতাসের মাধ্যমে যেতে পারে। বা আরেকটা কি হইতে পারে, ফাইবার অপটিক। আমি যেভাবে বলতেছি একটু ওভাবে লেখেন, অ্যাজ ইট ইজ লেখেন, ফাইবার অপটিক। তারপরে হইতে পারে মাইক্রোওয়েভ। আচ্ছা, এরপরে প্রাপকে কি হবে, প্রাপকে হবে হচ্ছে মডেম, রাউটার। আচ্ছা, আমার বড় একটা বোর্ড কিনতে হবে, বুঝতে পারছি, এই বোর্ডে কভার হবে না। মডেম, এটা হচ্ছে রাউটার। আর ডেস্টিনেশন হচ্ছে আমার যে মোবাইল বা কম্পিউটার। ডেস্টিনেশনটা লেখেন মোবাইল, মুখে বলতেছি একটু লিখে নেন। তারপরে COM, কম্পিউটার। ঠিক আছে, এগুলো একটু লেখেন, এই 4টা একটু লেখেন কষ্ট করে, বা কেউ স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন যদি আমার লেখা বোঝা যাবে না।
স্যার লাস্টেরটা বোঝা যাচ্ছে না। মোবাইল কম্পিউটার, এই ডেস্টিনেশন ওটা একটু বলেন। মোবাইল আর কম্পিউটার, মোবাইল কমা কম্পিউটার, মোবাইল কমা কম্পিউটার, মোবাইল আর কম্পিউটার। হ্যাঁ, এখন আমি ব্যাখ্যা দিব, সবার লেখা হয়ে গেলে আমি ওর ব্যাখ্যাটা দিব। আগে লেখেন, আমি ব্যাখ্যাটা দিচ্ছি। মডেম কি আমি বুঝাচ্ছি? শেষ ভাইয়া। হ্যাঁ আচ্ছা, লেখা আছে, তাহলে আমি মুছে দিচ্ছি। একটু ফাস্ট লিখতে হবে, হ্যাঁ, কারণ একটু জিনিসপত্র কাভার করতে হবে, এখানে অনেক কিছু আছে এই চ্যাপ্টারটা। আমি চাইলে কোনো রকম না বুঝায় মুখস্থ করে দিতে পারতাম, কিন্তু আসলে আপনাদের লাভ হবে না, কারণ আমি তো আগেই বলছি যে আইসিটির প্রশ্ন দিন দিন টাফ হচ্ছে, অনেক কমপ্লেক্স প্রশ্ন করে। আচ্ছা, আমি মুছে দিলাম। আচ্ছা, এখন এখানে একটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে মডেম। আমরা এটা একটু বুঝবো যে মডেম জিনিসটা কি, এই জিনিসটা একটু বুঝবো। আমরা শুনছি মনে হয় এগুলো আগে, কিন্তু আমরা বুঝি নাই মনে হয় এতদিন। আমরা মডেমটা বুঝবো। আমি যেভাবে লিখতেছি সেভাবে লেখেন, যেভাবে লিখতেছি সেভাবে লেখেন। আচ্ছা, মডুলেশন, মডেমের দুইটা পার্ট, একটা মডেম আর একটা এই যে ডেম। আমি মডেম মানে কি, এটা হচ্ছে মডুলেশন, আর ডেম মানে কি, ডিমডুলেশন। ডিমোডুলেশন। ফাইন, ফ্যান্টাস্টিক। এই চ্যাপ্টার পড়ছেন নাকি আগে? ভাইয়া ক্লাসে রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে স্যার, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। স্যার এই কি ক্লাস 10 এগুলো ছিল একটু ও ছিল? ওখান থেকে। এগুলোর শর্ট ফর্ম ছিল আগের ক্লাসগুলোতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে তো বুঝেন। আজকে আমরা একটু এটার একটু অ্যাডভান্স জিনিসটা, এটা কি বুঝছেন? আচ্ছা, এটা বুঝেন আশা করি। তাহলে দেখেন ডিমোডুলেশন, মডুলেশন। আচ্ছা দেখেন, হ্যাঁ, এখন এই মডেম জিনিসটা আসলে কী করে, আজকে এটা নিয়ে আমি একটু কথা বলবো। দেখেন এই জিনিসটা আগে জানতেন কি না একটু চিন্তা করে দেখেন। এবার একটু ডিপ নলেজ শুরু হচ্ছে, একটু ভিতরে কারবার নিয়ে কথা বলতেছি। যে মডেম মানে হচ্ছে মডুলেশন, আর এটা হচ্ছে ডিমডুলেশন। মডুলেশন কি আর ডিমডুলেশন কি, এটা আমরা বুঝতে হবে। আচ্ছা, এটা লেখেন, মডুলেশনটা লিখবেন আপনার ডিজিটাল টু অ্যানালগ, ডিজিটাল টু অ্যানালগ। আর ডিমডুলেশন মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল। আমরা ডিজিটাল অ্যানালগ বুঝছি মনে হয়। ডিজিটাল মানে হচ্ছে যেগুলো বাতাসের মাধ্যমে, যেটা সরি অ্যানালগ মানে হচ্ছে বাতাসের মাধ্যমে যায়, আর ডিজিটাল মানে হচ্ছে যে কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে সিগন্যাল পাস হয়, যে কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে সিগন্যাল পাস হয় সেটা হচ্ছে ডিজিটাল। আমি আবার একটু মনে করে দিই, এরকম এরকম এরকম, আর অ্যানালগ মানে এরকম, একটু মনে করে দিলাম জাস্ট। আচ্ছা দেখেন, এখন এটা একটু সবাই লেখেন, আমি তো মুছে ফেলবো, আমার বোর্ড ছোটো, আমি তো কিছুক্ষণ পর মুছে ফেলবো, না লিখলে পরে মিস করবেন। আচ্ছা, তাহলে এই ডিজিটাল টু অ্যানালগ বা অ্যানালগ টু ডিজিটাল, এই মডেম জিনিসটা কেন দরকার, কি করব মডেম দিয়ে, ঘটনাটা দেখেন এবার। মডেমটা কেন দরকার, আমি ঘটনাটা এবার একটু ভিতরের কাহিনী আমি ব্যাখ্যা করি, কেন দরকার মডেমটা। আমার সামনে তো একটা, মনে করেন এটা আমার ক্যালকুলেটর, কিন্তু মনে করেন মোবাইল, আমার সামনে আর কোনো মোবাইল নেই, আমি ক্যালকুলেটর দেখাতে হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি, এটা আমার মোবাইল। আচ্ছা, সো আমি যখন এই মোবাইলে কথা বললাম, তখন আমার কথাটা এই মোবাইল ভিতরে থাকবে। সো আমার কথাটা যখন মোবাইলের ভিতরে থাকবে, আমাকে বলতে হবে এটা কি সিগন্যাল হিসেবে থাকবে, ডিজিটাল না অ্যানালগ সিগন্যাল হিসেবে থাকবে, যে কোনো একজন, এনিওয়ান। অ্যানালগ না, বুঝি নাই, অ্যানালগ হিসেবে থাকবে। দুইজন দুই দলে ভাগ হয়ে গেছে, কেউ অ্যানালগ কেউ ডিজিটাল। আচ্ছা ওকে, আচ্ছা আমি যখন কথা বলতেছি, তাহলে আমি একটু বলি, আমি যখন কথা বলতেছি এটা বলেন, এটা খুব সহজ, আমার কথাটা কি অ্যানালগ না ডিজিটাল? এই যে আমি চিল্লাচ্ছি, চিল্লা কথা বলতেছি, এটা কি অ্যানালগ না ডিজিটাল? আচ্ছা, এটা আমরা ক্লিয়ার, Analog। এটা ক্লিয়ার, হ্যাঁ এটা আমরা ক্লিয়ার। দেখেন এখন আমার কথাটা, সাপোজ এটা আমার মাইক্রোফোন, এখানে ছোট্ট একটা ছিদ্র থাকবে, খেয়াল করে দেখবেন, আপনাদের মোবাইলে থাকে, আমার মোবাইল উপরে আছে, আপনাদের কোথায় আমি জানি না। এইখানে কথাটা যখন মোবাইলের ভিতরে যাচ্ছে, তখন কিন্তু সেটা আর অ্যানালগ নাই, তখন সেটা ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল। এখন বলবেন কেন হয়েছে, আমি তো একটু আগে বলছি, মোবাইলের ভিতরে যে সিগন্যাল থাকে সেটা তো জীবনে অ্যানালগ হবে না, মোবাইল তো অ্যানালগ সিগন্যাল বুঝবে না। মোবাইল বলেন, কম্পিউটার বলেন, ইলেকট্রনিক ডিভাইস কি বুঝে, জাস্ট 0 আর 1 বুঝে। আর 0 আর 1 দিয়ে যে সিগন্যাল তৈরি করা, সেটা কি সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। তাহলে এই মোবাইলে যদি আপনি সারা বছর ধরে ইচ্ছা মতো গালি দেন, যত বসে গালি দেন, ও কি বুঝবে অ্যানালগ? আমি যে কথা বলতেছি, এই যে কথা, এগুলো বুঝতেছে কিছু, মোবাইলটা মনে করে এটা মোবাইল, ও কিভাবে করবে এটা? তাহলে আমার যে মুখের কথা, এটা কি অ্যানালগ। যখন সেটা মোবাইলের ভিতরে থাকলো, এটা মানুষ বানায় ফেলছি। আচ্ছা, যখন সেটা মোবাইলের ভিতরে থাকলো, তখন সেটা হয়ে গেল ডিজিটাল। এবার কাহিনীটা বুঝেন, এটা ডিজিটাল, তার মানে মোবাইলের ভিতরে ডিজিটাল সিগন্যাল আছে, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার।
কোনো কনফিউশন নাই, কারো কনফিউশন থাকলে বললেন। আচ্ছা, এখন দেখেন আমরা আশেপাশে যদি এটার পরবর্তী কনসেপ্টে পড়াবো, আশেপাশে আমরা এরকম টাওয়ার দেখি অনেক। আপনারা দেখছেন কি না আমি জানি না, অবশ্যই দেখছেন। এরকম টাওয়ার দেখছেন কি না? বিল্ডিংয়ের উপরে থাকে, ছাদের উপরে থাকে থাকে এগুলোকে কি বলে? জি স্যার। এগুলোকে বিটিএস। এটা আমি পরে পড়াবো। মোবাইল কীভাবে কাজ করে, মোবাইলে কীভাবে একজন থেকে আরেকজন কথা যায়, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমরা এক ক্লাস এত কিছু বলে মনে থাকবে না, এটা এখন একটু জাস্ট বোঝার দরকার না, আমি এটা নেক্সট ক্লাসে এটা বুঝাবো। মোবাইলের পুরো কনসেপ্ট বুঝাই দিব, কীভাবে মোবাইল কমিউনিকেশন হয়, মোবাইল কমিউনিকেশন ভিতরে কি আমি সব বুঝাই দিব। জাস্ট একটু ওয়েট করেন। দেখেন তাহলে দেখেন এই ডিজিটাল সিগন্যালটা কোথায় যাবে? এই টাওয়ারে যাবে। বুঝেন জিনিসটা বুঝেন। এই টাওয়ারগুলো কেন দেওয়া হয়? এই দেখবেন রাস্তায় রাস্তায় বিল্ডিংয়ের উপর টাওয়ারগুলো কেন দেওয়া হয়? টাওয়ার হচ্ছে সিগন্যাল রিসিভ করে। তাহলে দেখেন আমার মুখের কথাটা অ্যানালগ থেকে মোবাইলের ভিতরে গেলে সেটা ডিজিটাল। এখন ডিজিটাল থেকে যখন টাওয়ারে যাবে, এখন আমাকে বলেন এই যে রাস্তাটা ডিজিটাল থেকে যখন আমার বাসা থেকে, আমি বাসায় বসে আছি, আমার বাসা থেকে যখন টাওয়ারে যাচ্ছে সিগন্যালটা, সেটা কি বাতাস মাধ্যম না? আমরা জানি পৃথিবীর সব জায়গায় কী আছে, বাতাস আছে। অ্যানালগ কি হবে অ্যানালগ এটা? সিগন্যাল যাবে, রাইট, অ্যানালগ সিগন্যাল যাবে, রাইট। এখন দেখেন এই যে ডিজিটাল সিগন্যালটা, ইট অনলি এক্সিস্ট ইনসাইড আ ডিজিটাল ডিভাইস, বাট ওয়েন ইট ট্রাইস টু পাস দ্য এয়ার মিডিয়া, ইট হ্যাজ টু বি কনভার্টেড, ইট মাস্ট বি কনভার্টেড ইনটু অ্যানালগ সিগন্যাল। সো এইটা ডিজিটালটাকে এখানে যাওয়ার জন্য অ্যানালগে কনভার্ট হওয়া লাগবে। আর আমরা জানি বাতাসের মধ্যে যে সিগন্যালটা পাস হয় এটা এরকম সিগন্যাল পাস হতে পারে। অ্যান্ড এই সিগন্যালগুলো কী, এগুলো আবার জিজ্ঞেস করবেন। এগুলো আসলে হিউজ ব্যাখ্যা, এটার ব্যাখ্যাও দিচ্ছি একটু পরে, আমি সিরিয়ালি পড়াচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। কোন সিগন্যাল যায় আমি সব বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু সময় দেন আমাকে। দেখেন এখন এইখান থেকে যে সিগন্যাল যাবে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ওকে, আচ্ছা, অ্যানালগ সিগন্যাল। ওকে, এখন দেখেন এই ডিজিটালটাকে অ্যানালগ করলো কে? অ্যানালগ করলো একটা ডিভাইস, সেই ডিভাইসটার নাম হচ্ছে মডেম। তার মানে এবার চিন্তা করে দেখেন যে এই টাওয়ারটা, মনে করেন আমাদের রাইসা কল করছে বুশরাকে, এটা হচ্ছে আমাদের রাইসা এখানে বাসায় বসে, ও মনে করেন নোয়াখালীতে আছে, বুশরা মনে করেন ঢাকাতে আছে, রাইসা বুশরাকে কল করবে। এখন দেখেন এইখানে রাইসা যখন মোবাইল দিয়ে কল করলো তখন সেটা তার নিকটবর্তী টাওয়ারে গেল, সিগন্যালটা কোন সিগন্যাল গেল? অ্যানালগ সিগন্যাল গেল। এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যাল বানাইলো কে? একটা মেশিন, তার নাম কি? মডেম। এখন দেখেন এই টাওয়ার তখন খুঁজবে যে এই সিগন্যালটা কার কাছে যাইতে হবে, এই সিগন্যালটা বুশরার কাছে যাইতে হবে। তাহলে সে তার নিকটবর্তী অনেকগুলো টাওয়ারে পাঠাবে। আচ্ছা দেখেন অনেকগুলো টাওয়ার সে পাঠানোর পর এখানে ডেস্টিনেশন থাকে, সব অ্যাড্রেস দেওয়া থাকে আসলে সিগন্যালের মধ্যে, যে কে কার কাছে যাবে, কই কার কাছে যাবে। দেখেন তাহলে মনে করেন এখান থেকে এই টাওয়ারে আসলো, আবার মনে করেন এই টাওয়ার থেকে অনেক টাওয়ার পাস করে মনে করেন যে এইখানে আমাদের বুশরার বাসা, এর বুশরার বাসায় আসলো। দেখেন সো এটা হচ্ছে বুশরার মোবাইল। সিগন্যালটা যখন আসবে তখন কিন্তু একটা রিং হয়। দেখেন তাহলে এই অ্যানালগ হইলো ডিজিটাল, এই রাস্তাগুলো ঢাকা একদম নোয়াখালী থেকে ঢাকায় আসতে পুরো অ্যানালগ সিগন্যালটা আস্তে কী করলো, এই টাওয়ারটা আসলো। এই টাওয়ার থেকে কী করলো, সে এখন বুঝলো যে না এইখানে আমাদের বুশরা আছে, এইখানে আমার তার কাছে সিগন্যালটা পাঠাতে হবে। দেখেন তাহলে কী করবে, এখানে কিন্তু অ্যানালগ সিগন্যালটা আসবে, এই মোবাইলে আসলো। দেখেন এখন সিগন্যালটা যখন মোবাইলের ভিতরে ঢুকবে তখন এটা কি অ্যানালগ সিগন্যালটা কি মোবাইলে ঢুকতে পারবে? যে কেউ একজন বলেন, এটা কি সম্ভব? না, ডিজিটাল হিসেবে যাবে। এটা বুঝবেই তো না, ও তো অ্যানালগে কিছু বুঝেই না, আমার মোবাইল তো বুঝবেই না। আমার মোবাইল কি বুঝে? ডিজিটাল সিগন্যাল বুঝে। আমার মোবাইল কি বুঝে? 0 আর 1 বুঝে। তাহলে দেখেন এই সিগন্যালটাকে আবার কিন্তু কি সিগন্যালে রূপান্তর করা লাগবে? এই অ্যানালগটাকে আবার ডিজিটালে রূপান্তর করা লাগবে। এখন আমাকে বলেন এই অ্যানালগ থেকে ডিজিটালে কে করবে? সায়দা নাকি মডেম করবে? রাইট। তাহলে এইবার বুঝছেন মডেমটা কেন দরকার, জিনিসটা বুঝছেন কিনা? এই কনসেপ্টটা বুঝেন, খুব মজা পাবেন। এইগুলো বুঝেন, ইনার সাইড, এগুলো হয়তো আপনি ডিটেলসে অন্য কেউ বুঝাবে না, কারণ আপনার ইন্টার স্টুডেন্ট বলবে দূর ভাই তোমরা মুখস্থ করো, কিন্তু এগুলো ইনার সাইড। আপনি যখন ভবিষ্যতে কম্পিউটার সায়েন্সে যাবেন বা আইসিটিতে যাবেন তখন কিন্তু এগুলো নিয়ে কাজ করবেন। ওকে, বুঝে থাকলে কিন্তু মজার, জানলে কিন্তু লস নাই। ইন্টারনেট, এখন যুগটা হচ্ছে ইন্টারনেটের। দেখেন তাহলে মডেমটা এখানে গেল, রাইট। এখন তাহলে এই সিগন্যালটা তখন হয়ে গেল কি, ডিজিটাল সিগন্যাল হয়ে গেল। এখন এই ডিজিটাল সিগন্যালটা যখন আবার আপনার মোবাইলের থেকে আপনার কানে আসবে, তখন কি সিগন্যাল আসবে? অ্যানালগ না ডিজিটাল?
Analog. 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 আই থিঙ্ক এটা এবার ক্রিস্টাল ক্লিয়ার। আই থিঙ্ক এটা ক্লিয়ার। সবার ক্লিয়ার কিনা একটু চিল্লায় বলেন। জি ভাইয়া। রাইট, জি স্যার ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা মডেম নিয়ে অনেক আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারছেন। এখন দেখেন, এখন একটা মডেম আমি একটু আগে বলছিলাম যে মডেল দুইটা কাজ করে, মডুলেশন ডিমডুলেশন, মডুলেশন ডিমডুলেশন দুইটা কাজ করে। এখন দেখেন, আমি যে এইখান থেকে রাইসার থেকে যে একদম নোয়াখালী থেকে সারা বাংলাদেশ ঘুরে 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 যে বুশরার কাছে আসলো, এখন মনে করেন যে পরের দিন বুশরা রাইসাকে কল করবে, পরের দিন এই ঢাকা থেকে নোয়াখালীতে কল যাবে, তাহলে ঘটনাটা কী হবে দেখেন। তখন এইখানে মোবাইল থেকে সিগন্যালটা কই যাবে? টাওয়ারে যাবে। সো মোবাইলের মধ্যে সিগন্যালটা আসছে হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল, মোবাইলের মধ্যে সিগন্যালটা কি আছে ডিজিটাল সিগন্যাল। সো ডিজিটাল সিগন্যালটা যখন টাওয়ারে যেতে চাবে তখন তার কি হইতে হবে? ডিজিটাল থেকে অ্যানালগ হতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু উল্টা কাজ হইতে হবে। দেখেন এই চিত্রটা দেখেন, চিত্রটা দেখেন, চিত্রটা বুঝেন। আগে কি হয়েছে, এইখানে যে মেশিনটা ছিল, মডেমটা ছিল, সে কি কাজ করছে? অ্যানালগকে ডিজিটাল বানাইছিল। এখন ওই একই মডেম সে ডিজিটালটাকে অ্যানালগ বানায় টাওয়ারে পাঠাবে। একই মডেম, তার দেখেন একটা মডেমই দুইটা কাজ করতে পারে। সে ডিজিটালকে অ্যানালগ করতে পারে, অ্যানালগকে ডিজিটাল করতে পারে। এই জন্যই একটা মডেম হচ্ছে মডুলেশন ডিমডুলেশন, মানে একটা যন্ত্র, মনে করেন এই যন্ত্রটা, এটা যদি একসাথে মডুলেশন করতে পারে মানে অ্যানালগকে ডিজিটাল করতে পারে, আবার মনে করেন ডিজিটালকে অ্যানালগ করতে পারে, দুইটা কাজ একসাথে করতে পারে, এটাকে আমরা মডেম বলবো। শেষ, কাহিনী শেষ। এখন এই মডেম নিয়ে একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। স্যার, ফিজিক্সে পড়েছিলাম যে ডিজিটাল সিগন্যাল যেতে যেতে নষ্ট হয় না, তাহলে এটা যাওয়ার জন্য তো ডিজিটাল হতে হয়, তাহলে এখানে যে হ্যাঁ হ্যাঁ অ্যানালগটা বাতাসে যাচ্ছে, তাহলে এটা কি ডিজিটাল হবে না আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ডিজিটাল, যাওয়ার সময়? হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল সিগন্যালটা বলছেন যে ডিজিটাল সিগন্যালটা নষ্ট হয় না। হ্যাঁ, এখন দেখেন ডিজিটাল সিগন্যালটা আপনি কিসের মাধ্যমে যান? এই যাওয়ার প্রসেসটা আপনি জানতে চাচ্ছেন, এটা আবার ভিতরের প্রসেস। আচ্ছা, তাহলে আমি এটা বলি যে কীভাবে যায়। তাহলে আমি এবার এটা বলতে এমনি মুছে ফেললাম। আচ্ছা দেখেন, এবার আপনার প্রশ্নের অ্যান্সার দিই না। আমি যেটা বলি যে বাতাসে যেটা যাবে, বাতাসেরটা পুরাই হবে অ্যানালগ। আর এবার আপনার প্রশ্নের অ্যান্সারটা দিই, তাহলে আপনি আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে ইন্টারনেট কীভাবে চলে সারা পৃথিবীতে। সো ইন্টারনেট কীভাবে চলে? ইন্টারনেট কি একটা তারবিহীন প্রযুক্তি নাকি তারযুক্ত প্রযুক্তি? ইন্টারনেট কি তারবিহীন? না, তারবিহীন না, কিন্তু একটু পরে বুঝাই দিচ্ছি। এখন বলবেন কি তারবিহীন না মানে, মজা নিতেছে? হ্যাঁ, আসলে ইন্টারনেট তারবিহীন না না। ওই যে সাবমেরিন কেবল দিয়ে যে যায় ওটার জন্য কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য। সারা বিশ্বে ইন্টারনেট কিন্তু তারযুক্ত। আমি এবার ওই যে কে জানি প্রশ্ন করছে একটু আগে, বিভানা, হ্যাঁ নাকি কে জানি প্রশ্ন করছে, ওর অ্যান্সারটা আমি দিচ্ছি জিনিসটা কীভাবে আছে দেখেন। তো এটা বোঝার জন্য আবার আমার আরেকটু সামনে যেতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, এগুলো আসলে অনেক কিছু, এগুলো আসলে ইন্টারনেট টেকনোলজি শেষ নাই, বোঝানোর জন্য অনেক কিছু বলা লাগে একটার সাথে আরেকটা। দেখেন আচ্ছা, এখন এটার কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে ইন্টারনেটটা কি তারবিহীন নাকি তারযুক্ত? অবশ্যই তারযুক্ত, ইন্টারনেট তারবিহীন না। এখন বলবেন কিভাবে? আমি যে ওয়াইফাই কথা বলতেছি, আমার তো ওয়াইফাই থেকে সিগন্যালটা তার দিয়ে আসতেছে না। বা আমি যে টাওয়ারগুলো যেগুলো বলছি, এই টাওয়ারগুলো থেকে তো তার ছাড়া আসতেছে, এটা তো ওয়্যারলেস। কিন্তু ঘটনাটা বুঝেন, ঘটনাটা একটু বুঝেন। এইখানে একটা টাওয়ার, এইখানে একটা টাওয়ার, এইখানে একটা টাওয়ার, এইখানে একটা টাওয়ার। এখন দেখেন এই টাওয়ার থেকে এই টাওয়ারে সিগন্যালটা যাবে কিভাবে? তার ছাড়া নাকি তার দিয়ে? এটা কিন্তু তার দিয়ে যাবে। এই তারটা কই আছে বলি, তার আমি দেখি না কেন? আপনি দেখবেন কীভাবে? তারটা মাটির নিচে আছে, এই তার দিয়ে যুক্ত আছে। সো সারা পৃথিবীর ইন্টারনেটে কিন্তু তার দিয়ে যুক্ত। তাহলে তার দিয়ে যুক্ত না কোনটা? এই যে আপনার যে রাউটার থেকে, জাস্ট রাউটার থেকে যে আপনার মোবাইল ইন্টারনেটটা আসে, এটা জাস্ট তারবিহীন। এই যে মোবাইল টাওয়ার থেকে, এটাকে বলে বিটিএস। বিটিএস আমি পরবর্তী টপিকে বুঝাবো মোবাইল, এখন আপাতত একটু মনে রাখেন। এই যে বিটিএস থেকে মানে টাওয়ারগুলো থেকে যে মোবাইলে আসে, এতটুকু শুধু তারবিহীন। এছাড়া সারা পৃথিবীর ইন্টারনেটটা হচ্ছে তারযুক্ত। আবার বলি, সারা পৃথিবীর ইন্টারনেট হচ্ছে তারযুক্ত। আচ্ছা, আমরা সাবমেরিন কেবল জানি, সাবমেরিন কেবল জানি। সাবমেরিন কেবলটা কোথায় থাকে? পানির নিচে থাকে, সমুদ্রের নিচে থাকে। এখন এটা আবার প্রশ্ন করবেন, সমুদ্রের নিচে কেন থাকে, মাটির উপরে থাকে না কেন? এটা আবার আরেকটা প্রশ্ন। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে যে সাবমেরিন কেবল আসলে যেটা ইউজ করা হয় অপটিক্যাল ফাইবার। আমি অপটিক্যাল ফাইবার যখন আসবো তখন বলবো আপনাকে। এটা অপটিক্যাল ফাইবার মাধ্যমে ট্রান্সফার হয়। সো অপটিক্যাল ফাইবার কি আপনারা পড়ছেন আগে?
আইডিয়া আছে মনে অপটিক্যাল ফাইবার কীভাবে আলো যায়, মানে কীভাবে সিগন্যাল যায় আলোর গতিতে না? জি স্যার। তরঙ্গের মাধ্যমে। জি ভাইয়া। পূর্ণবত আমি পূর্ণবত প্রতিফলনটা বুঝাবো। আচ্ছা আপনারা ভালো বুঝেন, সায়েন্স স্টুডেন্ট সবাই দেখেন। সো অপটিক্যাল ফাইবার যায় হচ্ছে আলোর গতিতে। আর নর্মাল যে তারগুলো দেখেন, যেমন আমাদের বাসায় ডিশ আছে, ডিশের তারগুলো দেখবেন, বা কারো বাসায় ব্রডব্যান্ড থাকলে দেখবেন, ওগুলো কিন্তু নর্মালি ক্যাট 5, ক্যাট 6, ইউটিপি, আমি ওগুলো একটু পরে পড়াচ্ছি, তারটা পড়াচ্ছি। দেখেন আমি যদি একটু বেসিক আইডিয়া দিই। সো আচ্ছা ভাইয়া, হ্যাঁ অ্যান্টেনা টু অ্যান্টেনা যদি তারের মাধ্যমে যায় তাহলে এটা অ্যানালগ কিভাবে হয়? কোনটা? ওই যে মানে মানে ওই যে এগুলো আঁকছেন যে হ্যাঁ হ্যাঁ এগুলাকে কি বলে? হ্যাঁ, এখান থেকে যে তারের মাধ্যমে যদি একটা থেকে আরেকটাতে যায় তাহলে এটা অ্যানালগ কিভাবে হ্যাঁ, হয়? right. একটু আগে বললেন না? ওইটাই ব্যাখ্যা দিচ্ছি, ওইটাই ব্যাখ্যা দিচ্ছি। কারণ দেখেন তারটা কোনটা বুঝতে হবে আপনাকে। অনেক ধরনের তার আছে, যেই তারের মাধ্যমে যায় সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আর অপটিক্যাল ফাইবারে কিন্তু ইলেকট্রন যায় না, অপটিক্যাল ফাইবারে আলো যায়, বুঝতে পারছেন? এই জন্য এটা অ্যানালগ। আর এখন বলেন আলো কি ডিজিটাল না অ্যানালগ? আলো কিন্তু অ্যানালগ, আলো কিন্তু ম্যাম ডিজিটাল না। আমি একটু বসতেছি, একটু ওয়েট করেন। কে জানে? হ্যাঁ যে প্রশ্ন করছিলেন, দেখেন আলো কিন্তু ম্যাম, এখন আমাকে বলতে পারবেন যে আলো, সূর্য থেকে যে আলোটা আপনার বাসায় আসে, কি আসে? ফোটন আকারে আসে, তাই না? বা আমাদের উপরে লাইট থেকে যে আলোটা আসতেছে, আমাদের টিউব লাইট বলেন, এই লাইটগুলা, এটা কি অ্যানালগ না ডিজিটাল? আমাদের বলেন। এটা অ্যানালগ। অ্যানালগ। সো অ্যানালগ। এই একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ার যুক্ত থাকে, এটা কিন্তু নর্মাল তার না। আমরা যে তার দেখি, ডিশের তার দেখি, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তো আপনারা পড়ছেনই ছোটোবেলায়, যে অপটিক্যাল ফাইবার আলো মাধ্যমে সিগন্যাল যায়। সো আলোর যেহেতু একটা অ্যানালগ, তাহলে অবশ্যই এটা অ্যানালগ। এটা ডিজিটাল কীভাবে হবে? এটা তো ডিজিটাল না, বুঝতে পারছেন ঘটনাটা? এটা কিন্তু অ্যানালগ, পুরা প্রসেসটাই কিন্তু অ্যানালগ, পুরা প্রসেসটা অ্যানালগ। আমি একটু পরে এগুলো আসতেছে, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে জানি, কারণ এগুলো নিউ দেখতে গেলে অনেক প্রশ্ন থাকবে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ জি বলেন। ওই মডেম বলতে কি ইন্টারনেট মডেমের জন্য মানে পেন ড্রাইভ টাইপের যে মডেম ইউজ করে ওইটাই কি মডেম? আচ্ছা ওইটা যেটা ইউজ করেন ওই ওই না, ইন্টারনেটের জন্য যেটা ইউজ করেন ওইটাও কাইন্ড অফ মডেম। হ্যাঁ ওটার মধ্যে মডেমটা থাকে। আর প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আমরা রাউটার যেগুলো ইউজ করি না, রাউটারটাও একটা মডেম। মানে সব কিছুর ভিতরে মডেম থাকে, আর মোবাইলের ভিতরে একটা মডেম থাকে, বিল্ট ইন থাকে, মানে এগুলো বিল্ট ইন করা থাকে। আর মডেম যেটা বলতেছেন, মানে যদি ইন্টারনেটের সাথে কাজ করা লাগে তাহলে সব কিছুর ভিতরে মডেম থাকবে। আমার রাউটারের ভিতরে মডেম আছে, মোবাইলের ভিতরে মডেম আছে। আপনি যে মডেম বলতেছেন, যে ওই যে কী মডেম বলতেছেন, মানে গ্রামীণ ফোনের মডেম বা বাংলালিংকের মডেম, এগুলো বলতেছেন মনে হয়, ওগুলোর মধ্যে মডেম আছে। মানে ওগুলা স্যার সবগুলোর মধ্যে মডেম আছে, মডেম ছাড়া তো সম্ভব না। কারণ মোবাইল থেকে যখন আমার টাওয়ারে যাচ্ছে তখন তো ডিজিটাল থেকে অ্যানালগ হতে হবে, তার মানে ভিতরে একটা মডেম থাকা লাগবে। মানে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো কমিউনিকেশন করে, ইলেকট্রনিক ডিভাইস যারা কমিউনিকেশন করে সবগুলোর ভিতরে মডেম আছে, বিল্ট ইন মডেম আছে। আমরা দেখি না হয়তো, ভিতরে মডেম আছে, মডেম ছাড়া সম্ভব না। ওকে, ওটাও মডেম, ওটার মধ্যে মডেম আছে। হ্যাঁ জি স্যার। ওটাও মডেম, রাইট। এখন যে এখানে দেখেন, এখন কথা হচ্ছে যে যে এই যে আমরা টাওয়ার থেকে টাওয়ারটা তারের মাধ্যমে কমিউনিকেশনটা করি, এটা তার ছাড়া করি না কেন? বা আমরা স্যাটেলাইট কেন ইউজ করি না? যেমন বাংলাদেশে একটা স্যাটেলাইট আছে, নাম কি? বঙ্গবন্ধু 1। বঙ্গবন্ধু 1। হ্যাঁ বঙ্গবন্ধু 1। এখন প্রশ্ন করবেন যে স্যাটেলাইটের মাধ্যমে করি না কেন? কেন তার দিয়ে করি? কেন আমরা তার দিয়ে করি? এই তারের মাধ্যমে টানতেছি, ইন্টারনেটে আসতে, তাহলে স্যাটেলাইট দিয়ে করলে কি আরও ফাস্ট হতো না? আচ্ছা এবার ঘটনাটা বুঝেন, এবার প্রশ্নটা অ্যান্সার দিই। ঘটনাটা হচ্ছে আমরা সবাই এটা জানি, এতটুকু নলেজ আমাদের আছে, মানে আগের ক্লাস থেকে জেনে আসছি যে অপটিক্যাল ফাইবারে আলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়, আলোর মাধ্যমে। এখন আমাকে আলোর বেগ বলেন, আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 30 কোটি মিটার, তাই না নাকি? হ্যাঁ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলো। এখন বলেন এই পৃথিবীতে আলোর গতির চেয়ে বেশি গতিসম্পন্ন কিছু আছে নাকি? আমার জানার মতো নাই, আপনার জানার মতো আছে? নাই। তাহলে এই পৃথিবীর না ভাইয়া। সবচাইতে ফাস্টেস্ট জিনিস কোনটা? এই আলো। এই জন্যই আমরা এটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে ইন্টারনেটের ব্যাকবোন হিসেবে কোন তার ইউজ করা হয়, তখন আপনি অ্যান্সার করবেন অপটিক্যাল ফাইবার। এই জন্যই আমরা এই ট্রান্সমিশনগুলোতে অপটিক্যাল ফাইবার ইউজ করি। কারণ আমি যদি অপটিক্যাল ফাইবার না ইউজ করি, ওই যে কপারের তার, বা আপনি ওই যে কি দেখেন নর্মালি এই যে এসব তার, মোবাইলের চার্জারের তার বা ডিশের তার ইউজ করতেন, তাহলে ইন্টারনেট ইউজ করা লাগতো না, বুঝছেন? মনে করেন আপনি কল দিচ্ছেন একজনকে, আপনি বলছেন হ্যালো, সে মনে করেন যে 5 ঘন্টা পরে যে হ্যালো শুনতো, আর ইন্টারনেট ইউজ করা লাগতো না, জ্যাম হয়ে যেত। এই জন্য আমরা অপটিক্যাল ফাইবারটা ইউজ করি। তাহলে দেখেন এই অপটিক্যাল ফাইবারটা বাংলাদেশে কোথায় আসে? সমুদ্রের নিচ দিয়ে আসে। সাবমেরিন কেবল বলে, সাব মানে নিচে, মেরিন মানে পানির নিচে।
সমুদ্রের নিচে কেন আসে? কারণ যেহেতু একটা ইন্টারনেট কানেকশন, এটাকে সিকিউর রাখা দরকার, যেহেতু কেউ এটা চুরি করতে পারে না বা কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য সমুদ্রের নিচে এটা টানা হয় যাতে 100% সেফ থাকে। কারণ একটু চিন্তা করেন, এই সাবমেরিন কেবলটা যেটা সমুদ্রের নিচে থাকে, আমাদের সব সাবমেরিন কেবল কটা আছে? 2টা আছে। একটা হচ্ছে আপনার ইয়াতে বঙ্গোপসাগরে, আরেকটা হচ্ছে পটুয়াখালীতে। 2টা আছে, একটা নষ্ট হয়ে গেলে একটা ব্যাকআপ দিবে। চিন্তা করেন কোনো কারণে যদি সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবারটা একটা অংশ কাটা পড়ে, তাহলে কী হবে বলেন তো? সারা পৃথিবীতে ইন্টারনেট ডাউন হয়ে যাবে। বাংলাদেশে মনে করেন বাংলাদেশের সাবমেরিন কেবলটা কাটা পড়ছে, পৃথিবী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, কিচ্ছু ইউজ করতে পারবেন না, গুগল বলেন ফেসবুক বলেন কিচ্ছু ইউজ করতে পারবেন না। এই যে সাবমেরিন কেবলটা এত বেশি ইম্পর্টেন্ট। এই সাবমেরিন কেবল থেকে মনে করেন যে বাংলাদেশে কয়টা কোম্পানি আছে? 7-8টার মতো কোম্পানি আছে। ওরা ইন্টারনেটটা আনে, ওরা আবার ছোটো প্রতিষ্ঠানে ভাগ করে। দেখবেন আমাদের ব্রডব্যান্ড কানেকশন থাকে, তারপর আমাদের গ্রামীণ ফোন থাকে, রবি থাকে, এয়ারটেল থাকে। ওরা আবার এদের থেকে ব্যান্ডউইথগুলো নেয়, ব্যান্ডউইথ আমি একটু পরে বলতেছি, এগুলো নিয়ে আবার সবার মধ্যে তারা ট্রান্সফার করে। তাহলে এইখানে অপটিক্যাল ফাইবার যেহেতু পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট গতিসম্পন্ন একটা জিনিস, এই জন্যই আমরা এই ব্যাকবোনগুলো এসে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ট্রান্সফার করি। যেহেতু দেখেন সেটা 30 কোটি মিটার যেতে পারে 1 সেকেন্ডে, তাহলে চিন্তা করতে পারেন। এখন আমি যদি আপনার বলি যে আপনি স্ট্যান্ড আপ, আপনি উঠতে লাগাই দেবেন 3 সেকেন্ড, আর 3 সেকেন্ডে আলো কই চলে যাবে? 3 সেকেন্ডে আলো মনে চাঁদে চলে যেতে পারবে এখান থেকে। চিন্তা করতে থাকেন, চাঁদে যেতে মনে হয় 2.8 সেকেন্ডের মতো লাগবে। আর আমি যদি বলি স্ট্যান্ড আপ, আপনার দাঁড়াইতে লাগবে 3 সেকেন্ড। তাহলে এটা কল্পনারও বাহিরে যে কতটা ফাস্ট আমাদের ইন্টারনেট কাজ করে। আমি যখন কথা বলতেছি আপনি শুনতেছেন, এটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যাচ্ছে। অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে আমি এটা এখন একটু পরে আসবো আসলে, যে পূর্ণবন্ধুর প্রতিফলন যেটা বলছেন না, ওটাই দেখেন। আচ্ছা, তাহলে দেখেন জিনিসটা বুঝছেন কিনা? এবার যে প্রশ্ন করছেন যারা, কনফিউশনগুলোকে একটু দূর হয়েছে কিনা আপনাদের? যে টাওয়ার অপটিক্যাল ভাইয়া, ফাইবার, হ্যাঁ জি বলেন। তাহলে 2G 4G এগুলো কিভাবে কাজ করে? আচ্ছা, হ্যাঁ, 2G 4G একইভাবে কাজ করে, সবই অপটিক্যাল ফাইবার কাজ করে, সারা পৃথিবীর ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কাজ করে। 2G 4G কনসেপ্টটা আমি পরে আসবো, 2G 4G আমি বুঝাবো, 3G সিএডমা তারপরে 4G ওটা কনসেপ্টটা পরে। আমি আগে একটু এগুলো বুঝি, ওটা আমাদের পরবর্তী ক্লাসে বুঝবো। ওকে, আমি ওগুলো বুঝাবো, 2G 4G কীভাবে কাজ করে বুঝাবো। 2G 4G একইভাবে কাজ করে, এখানে স্পেকট্রাম থাকে, এগুলো বুঝতে হবে। স্পেকট্রাম বুঝেন কিনা? ফ্রিকোয়েন্সি তো বুঝেন না? আচ্ছা, আমি এখন আমি একটু স্পেকট্রাম নিয়ে কথা বলবো। সবাই একটু দেখেন, আশা করি এই জিনিসটা বুঝেন। তারের চুম্বকীয় তরঙ্গ, এটাকে আপনারা পড়ছেন ফিজিক্সে? জি ভাইয়া। সেকেন্ড ইয়ার, আচ্ছা পড়ছেন না? পড়লে দেখেন তো এটা বুঝেন কিনা। আমি একটা চিত্র আঁকি, চিত্রটা যদি আঁকি একটু দেখেন চিত্রটা। আর বোর্ড ছোট তো আমি সুন্দর মতো আঁকতে পারবো না। ওকে, এটা একটা সিগন্যাল মনে করেন। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তারের চুম্বকীয় তরঙ্গ পড়ছেন? তারপর ফিজিক্সে সলিনয়েড পড়ছেন? সলিনয়েড মানে কি? আমি যদি একটা লোহার দণ্ডের মধ্যে তার পেঁচানোর পর যদি আমি এখানে কারেন্ট দিই, তাহলে কী হবে? কিছুটা জায়গায় যদি কি একটা চুম্বকত্ব তৈরি হবে না? চুম্বক আকর্ষণ বিকর্ষণ তৈরি হবে। এটাকে কি বলে? এটা হচ্ছে সলিনয়েড পড়ছেন আমরা ফিজিক্সে? হ্যাঁ, দেখেন তাহলে এখানে দেখেন তারের চুম্বকীয় তরঙ্গ, একটু সবাই উপরে লেখেন তারের চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তারের চুম্বকীয় তরঙ্গের 7টা ভাগ আছে। এই প্রথম ভাগটাকে বলে রেডিও ওয়েভ। একটু লেখেন খাতায়, জাস্ট একটু লেখার জন্য, আমি পরে বুঝাচ্ছি। এরপরটা হচ্ছে মাইক্রোওয়েভ। তারপরটা কি ইনফ্রারেড? হ্যাঁ, তারপরটা হচ্ছে ইনফ্রারেড। হ্যাঁ, ইনফ্রারেড। এরপর হচ্ছে ভিজিবল লাইট, যেটা আমরা দেখি। এরপরটা হচ্ছে কি বলেন তো? ইউভি রে, ওই যে আল্ট্রাভায়োলেট সূর্যের। এরপরটা হচ্ছে এক্স রে। এরপরটা হচ্ছে গামা রে। হ্যাঁ, আশা করি এগুলো আপনারা একটু, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, একটু আইডিয়া আছে আপনাদের এগুলো সম্পর্কে, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে 7টা ভাগে ভাগ করা যায়। আমার লেখা বুঝতেছেন না? বুঝলে আমি একটু মুখে বলবো। প্রথমে হচ্ছে রেডিও ওয়েভ, প্রথম ভাগটাকে। ভাইয়া মুখে বললেন। হ্যাঁ, রেডিও ওয়েভ একটু লেখেন, আমি বলতেছি।
যেভাবে লিখছি একটু খাতায় লেখেন। আমি চিত্র সুন্দর মতো আঁকতে পারি না, আমার বোর্ডটা ছোটো তো, বোর্ডটা বড় সুন্দর মতো এঁকে দিতাম, তাহলে চিত্র দিয়ে বুঝতেন। আপনারা সুন্দর মতো আঁকেন, আমি বুঝাই দিই। এইখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হবে, আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, বুঝছেন? এখানে তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়েছে, আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে। সো তরঙ্গের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এই যে লাইট যেগুলোকে বলেন এগুলোকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। লাইটগুলোকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটাকে বলে রেডিও ওয়েভ। আমি এগুলো ইংলিশে লিখছি, কেন ইংলিশে লিখছি বলবেন, কারণ ইংলিশেই আসে পরীক্ষাতে, আপনি এমসিকিউতে দেখবেন, বাংলাতেও আসে ইংলিশেও আসে। রেডিও ওয়েভ, পরেরটা হচ্ছে মাইক্রোওয়েভ, পরেরটা হচ্ছে ইনফ্রারেড, পরেরটা হচ্ছে ভিজিবল লাইট, এরপরটা হচ্ছে ইউভি রে, এরপরটা এক্স রে, এরপরে গামা রে। লিখলে বললাম আমি একটু মুছে ফেলবো। আচ্ছা জি স্যার শেষ আচ্ছা, কথা। হ্যাঁ একটু ফাস্ট লিখতে হবে, হ্যাঁ আজকে একটু ফাস্ট লিখতে হবে। ওকে, দেখেন তাহলে দেখেন এই রেডিও ওয়েভটা জিনিসটা কি, যে একটু আগে কে প্রশ্ন করছিল, আমি ওর প্রশ্নের উত্তরটা দিই। যে আমরা যে একটু আগে বলছিলাম, যেমন এটা আপনাদের জানা দরকার, আমি চাই আপনারা একটু বেসিকটা জানেন, একটু বুঝেন, একটু বুঝে পড়েন, এই জন্যই বলতেছি, নাহলে বলতাম না। দেখেন এই যে আমরা বললাম যে টাওয়ার থেকে টাওয়ার, আগের চিত্রটা মনে আছে নাকি? আশা করি খাতায় লিখছেন সবাই, একটু আগের চিত্রটা দিকে খেয়াল করেন। এই যে টাওয়ার থেকে যে টাওয়ারে, যে মনে করেন যে টাওয়ার থেকে চিত্র যদি খেয়াল করেন বুঝবেন এটা আমাদের টাওয়ার। আমি টাওয়ার বলতেছি কিন্তু এটার নাম টাওয়ার না, এটার নাম বিটিএস। আমি পরবর্তীতে বুঝাবো, এটার নাম বিটিএস। এখন আপাতত এগুলো একটু আমাকে জিজ্ঞেস করে না, আমি পরবর্তীতে বুঝাবো। এই টাওয়ার থেকে যখন মোবাইলে আসবে, দেখেন টাওয়ার থেকে যখন মোবাইলে আসবে এটা একটা ওয়েভ আসে। আমি বলছিলাম এটা অ্যানালগ সিগন্যাল, হ্যাঁ আমি কি বলছিলাম, অ্যানালগ সিগন্যাল। কিন্তু এই টাওয়ার থেকে টাওয়ারে যেটা আসছে সেটা কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলো আসছে। আর যখন একদম শেষ একদম মোবাইলে আসবে, শেষ টাওয়ারটা থেকে যখন মোবাইলে আসবে তখন একটা ওয়েভের মাধ্যমে আসবে, এটা আমরা বুঝছি, কারণ আমরা জানি বাতাসে কোনো ডিজিটাল সিগন্যাল পাস হতে পারে না। যে প্রশ্ন করছিল আমি তাকে আরেকবার ক্লিয়ার করে দিই, বাতাসে কোনো ডিজিটাল সিগন্যাল পাস হতে পারে না। আপনি যেখানে পড়ছেন একটু কাইন্ডলি আরেকবার দেখে নিন, বাতাসে পারবে না। বাতাসে যদি সিগন্যাল পাস হয় এটা অবশ্যই অ্যানালগ সিগন্যাল হবে, এইগুলোর মধ্যে একটা হবে, এই 7টার মধ্যে একটা হবে, 7টা ডিভিশনের মধ্যে একটা হবে। দেখেন আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন এইখানে দেখেন, এই যে এখানে একটা ভিজিবল লাইট দেখতে পাচ্ছেন, এটা 400 থেকে 700 ন্যানোমিটার। এটা হচ্ছে লেখা রাখেন 400 থেকে 700 ন্যানোমিটার, ভুল লিখছি, হ্যাঁ 400 থেকে 700 ন্যানোমিটার। এটা হচ্ছে আমরা চোখে দেখি জাস্ট। এখন ভিজিবল লাইট কয়টা? ওই যে আমরা পড়ছিলাম রংধনু আসহ বেনিকলা খাই, তাই না? 7টা না, আসহ বেনিকলা খাই। ভাইয়া 380 থেকে 780 না? এটা অনেক বইতে 380 আর 480 আছে। এটা 400 থেকে 300, মানে 380টা অনেক সময় ইউজ হয় না, অনেক বইতে এগুলো একইভাবে, কোনো জায়গায় 380 আছে, কোনো জায়গায় 400 আছে, দুইটাই কারেক্ট। আপনার বইতে বোর্ড বইতে যেটা আছে ওটা দেখে নিন, 400টাই বেশি চলে, অনেক বইতে 400টাই লেখে। ওকে, ওটা সমস্যা নেই, 380 400 একই রকম। দেখেন সো এখানে দেখেন, সো এই যে দেখেন এই 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটার আলোগুলোই কিন্তু আমরা কেবল দেখি, এগুলো আমরা কিন্তু দেখি না, আচ্ছা এখন কোনটা কোথায় ইউজ হয় আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, এটা একটু শুনেন, চাইলে আপনারা লিখতেও পারেন। দেখেন আমরা এই যে বলছিলাম, আমি একটু খেয়াল করেন, এই যে বলছিলাম যে টাওয়ার থেকে মোবাইলে আসে, এইগুলো কোন ওয়েভের মাধ্যমে আসে? এটা হচ্ছে রেডিও ওয়েভ, এগুলো হচ্ছে রেডিও ওয়েভ। কেন? কারণ রেডিও ওয়েভের সিগন্যালটা অনেক তরঙ্গদৈর্ঘ্যটা বেশি, বুঝতে পারতেছেন, চিত্র থেকে বুঝতে পারছেন, যদি আমার চিত্র সুন্দর হয় নাই, মানে চিত্র থেকে বুঝতে পারতেছেন। হ্যাঁ জি, টাওয়ার থেকে ফোনে আসে রেডিও ওয়েভের মাধ্যমে? হ্যাঁ রেডিও ওয়েভের মাধ্যমে আসবে, রাইট, এটা হচ্ছে রেডিও ওয়েভের মাধ্যমে আসবে। ওকে, বুঝছেন? আচ্ছা, অ্যান্ড রেডিও ওয়েভ কি মাইক্রোওয়েভ কি, এগুলো পার্থক্য আছে, এগুলো আসলে অনেক পড়া, এই চ্যাপ্টার 2তে আসলে অনেক পড়া, ইউজ অনেক, যদি বেসিক থেকে বুঝতে চান। দেখেন তা টাওয়ার থেকে যেটা আসে এটা হচ্ছে রেডিও ওয়েভ, একটু লিখে রাখেন খাতায়, নাহলে কনফিউজ হবেন, কোনো জায়গায় দেখবেন মাইক্রোওয়েভ, কোনো জায়গায় দেখবেন রেডিও ওয়েভ, এটা প্যাচ লাগায় ফেলবেন। ওকে, রেডিও মাইক্রো প্যাচ লাগায় ফেলবেন, আমি এই জন্য বলে দিচ্ছি স্পেসিফিকলি যে আর কোনো প্যাচ লাগার কিছু নাই, এটা মনে রাখবেন, টাওয়ার থেকে যেটা মোবাইল আসে এটা রেডিও ওয়েভ। আচ্ছা, এখন হচ্ছে যে মাইক্রোওয়েভ, তাহলে কি? মাইক্রোওয়েভটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনে ইউজ হয়, স্যাটেলাইট কমিউনিকেশন। একটু খাতায় লিখতে পারবেন, আমি লিখতেছি না, আপনারা একটু খাতায় লিখতে পারবেন, একটু কষ্ট করে খাতায় লেখেন, আমার বোর্ডে জায়গা নেই, এটা লেখেন। এটা হচ্ছে কি বলছি টাওয়ারের সাথে কমিউনিকেশন করার জন্য মাইক্রোওয়েভ ইউজ করা হয়। ওকে, আচ্ছা এরপর হচ্ছে ইনফ্রারেড তো মনে হয়, ভাইয়া হ্যাঁ স্যাটেলাইটে বলছেন না মাইক্রোওয়েভ? হ্যাঁ স্যাটেলাইট কমিউনিকেশন মাইক্রোওয়েভ ইউজ করা হয়। আমি ওগুলো ব্যাখ্যা পরে বুঝাবো, হ্যাঁ আপাতত লিখে রাখেন, আমি ব্যাখ্যা সবই বুঝাবো, সমস্যা নেই, কোনো কিছু না বুঝে যাবেন না, আমি চ্যাপ্টার যদি ধরছি একবার সব বুঝা দিব, তাহলে একটু ধৈর্য রাখেন। দেখেন স্যাটেলাইটে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। আচ্ছা দেখেন ইনফ্রারেডটা কোথায় ইউজ করা হয়, এটা আমাকে কেউ বলতে পারবেন? দেখি কেউ জানে নাকি ইনফ্রারেডটা? এটা আমরা ডেইলি ইউজ করি,
রোবটে ইউজ হয় না? হ্যাঁ বুঝি নাই। ভাইয়া হ্যাঁ মাইক্রোওয়েভটা একবার বল। মাইক্রোওয়েভটা স্যাটেলাইট ইউজ করা হয়, স্যাটেলাইটে, আমাদের শরীর থেকে স্যাটেলাইট কমিউনিকেশনে, ইনফ্রারেড রশ্মি বের হয়। মাইক্রোওয়েভ স্যাটেলাইট কমিউনিকেশনে। হ্যাঁ ইনফ্রারেডটা কোথায় ইউজ করে কে জানি বলছিল, বলেন। রোবোটিক্সে ইউজ হয়। হ্যাঁ সেন্সর ইউজ হয়। ইনফ্রারেড আই হ্যাঁ ঠিক আছে, রোবোটিক্সে ইউজ হয়, ঠিক আছে, ইনফ্রারেড ইউজ হয়। আচ্ছা আর কোথায় কে জানি বলছিল আরেকজন? আচ্ছা আমি খুব কমন একটা বলি, কমন, এটা শুনে অবাক হয়ে যাবেন, যেটা আসলে ডেইলি ইউজ করেন, ডেইলি ইউজ করেন আপনারা, আর মেয়েরা তো আর বেশি ইউজ করে, আমাদের মারা বেশি ইউজ করে। আমাদের দেহ থেকে বের হয়। ম্যাম একটু জোরে বলতে হবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে রিমোটে, রিমোট বাসায় রিমোট আছে না, সবার বাসায় রিমোট আছে। এই যে রিমোট, মনে করেন এটা রিমোট, রিমোটতে যখন টেবিলে সরি টিভিতে যখন সিগন্যাল দেন, ভাই স্টার জলসাটা ওপেন করেন, কীভাবে ওপেন করেন? এখানে দেখবেন একটা লাল একটা লাইট থাকে রিমোটে, খেয়াল করছেন কি না? খেয়াল করছেন? লাল কালারের লাইট থাকে। হ্যাঁ ওইটা ইনফ্রারেড দেয়, ইনফ্রারেডটা ডিরেক্ট হচ্ছে টেলিভিশন মাত্র সিগন্যাল। মনে পড়ছে আপনি বলার। মাত্র মনে পড়ছে, হ্যাঁ আসলে এগুলো লিখে রাখেন, এগুলো এমসিকিউতে কিন্তু আসবে, মনে করেন না যে এমনি শিখাইতেছি, আসলে এমসিকিউতে আসে, অনেক কমপ্লেক্স জিনিস আসে। আচ্ছা দেখেন, এরপরে ভিজিবল লাইটটা আমার বলার কিছু নাই, এটা আপনারা সবাই জানেন, আপনারা দেখতেছেন, ওকে, এটা আমরা শুধু দেখি। আচ্ছা ইউভি রেটা হচ্ছে কি? ইউভি রেটা এখনকার বর্তমান যুগে অনেক ইউজ হচ্ছে, যেমন আমি ইউভি রে তো সবাই বুঝে, সূর্যের অতিবেগুনি রশ্মি, আমরা ইউভি রে পরে গ্লাস ইউজ করি। ইউভি রেটা কোথায় ইউজ করি আমি একটু বলি। ইউভি রেটা ইউজ করা হয়, যেমন বাংলাদেশে একটা রিসেন্টলি টেকনোলজি বানাইছে, আমি একটা ভিডিও দেখছিলাম রিসেন্টলি, মনে করেন যে এটা হচ্ছে আমার একটা লেজার, আমরা লেজার চিনি, এটা থেকে আমি একটা সিগন্যাল বের করব, এটা হচ্ছে ইউভি সিগন্যাল, ইউভিরে কিন্তু বের করা যায় বা তৈরি করা যায়, দেখেন। আর এটা মনে করেন যে একটা কি বলতে পারি, একটা পাউরুটি, সো আমি এখানে একটা লেজার থেকে একটা দিলাম, কি ইউভিরে দিলাম। সো ইউভিরে দিলে ইউভিরে পাওয়ার ফ্রিকোয়েন্সির কারণে, স্যার আমার কথা কি শোনা যায়? ইয়েস আই ক্যান হিয়ার ইউ, হু আর ইউ? হ্যাঁ ছিলাম যে আমাদের দেহ থেকে ইনফ্রারেড রশ্মি বের হয়। হ্যাঁ দেহ থেকেও বের হয়, রাইট। হ্যাঁ এটা ইনফ্রারেড সেন্সর আছে, ওই ইনফ্রারেড সেন্সরটা আমাদের দেহের ইনফ্রারেডটা সিগন্যালটা, আমি এটা বলছিলাম কোন একটা ক্লাসে। ওকে জি স্যার। স্যার কোয়েশ্চেনটা রিপিট করেন, কি বলছেন? না এটা বলছিল হচ্ছে যে, না আমি প্রশ্ন করি না তো, কেউ জানে? আচ্ছা যে বলছিল যে দেহ থেকে ইনফ্রারেড বের হয়, হ্যাঁ সে ঠিক আছে, আমাদের দেহ থেকে ইনফ্রারেড সিগন্যাল বের হয়, ঠিক আছে। আর সবচেয়ে বেশি কমন ইউজ হচ্ছে রিমোট কন্ট্রোলে, আমরা যে রিমোটটা ইউজ করি এটা বের হয়। আচ্ছা সো এখানে ইউভি রেতে কী করা যায়, ইউভি রে দিয়ে আমরা যে কোনো জীবাণু নাশক হিসেবে ইউজ করতে পারি, মানে জীবাণুকে ধ্বংস করে ফেলা যায়। আবার একটা ইউভি রে দেখবেন কমন, আমি যে এই তো মনে পড়ছে আমার, দেখেন টিভিতে অ্যাড দেয় অনেক সময়, কি জানি ওটা কি 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 ওই যে পিউরিট বলে না, ইউভি রে প্রোটেক্টেড, এটা দেখছেন, অ্যাড কেউ দেখছেন টিভিতে? জি ভাইয়া। হ্যাঁ স্যার। এই ইউভি রে পানির মধ্যে দিলে এটা তরঙ্গদৈর্ঘ্যটা এতটাই পাওয়ারফুল যে তখন জীবাণুগুলো সে মরে যায়, জার্মগুলো থাকলে কিল হয়ে যায়, মারা যায়। সো ইউভি রেতে আমরা কী করি, জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা এরপরে এক্স রে তো আমরা জানি এক্স রে কী করে, ওই যে মনে করেন এখানে একটা মানুষ শুয়ে আছে, তারপর এখানে একটা মনে করেন যে সিগন্যাল, এই এক্স রেটা হচ্ছে এতটাই, এটার ওয়েভলেন্থগুলো কম, ওয়েভলেন্থ আপনারা বুঝেন আশা করি, না বুঝতে বলেন, এগুলো ফিজিক্সের টার্ম, মানে তরঙ্গদৈর্ঘ্য কম হলে সে কোনো কিছুকে ইজিলি ভেদ করতে পারে, মানুষের শরীরকে সে ভেদ করতে পারবে, কিন্তু এই রেডিও ওয়েভ এগুলো মানুষের শরীরকে ভেদ করতে পারে না, এই জন্যই আমরা কমিউনিকেশনে রেডিও ওয়েভটা ব্যবহার করি। নাইলে ঘটনাটা বুঝেন, আমি যদি কমিউনিকেশনে মানে মোবাইল কমিউনিকেশনে যদি রেডিও ওয়েভ ব্যবহার না করে এক্স রে ব্যবহার করতাম, তাহলে ঘটনাটা কী হতো দেখেন তো, আপনি কল রিসিভ করতে যেয়ে আপনার সিগন্যাল আপনার শরীরের ভিতরে ঢুকে যেত, বুঝছেন জিনিসটা? বা আমি যদি গামারে ব্যবহার করতাম তাহলে কী হইতো, আপনি মোবাইল নিছেন কানের মধ্যে, এই কান থেকে সিগন্যালটা একদম শরীরের ভিতরে ঢুকে যেত, আপনি একদম বিকলাঙ্গ হয়ে যেতেন, পঙ্গু হয়ে যেতেন, জাস্ট পঙ্গু হয়ে যেতেন, কন্টিনিউস যদি সিগন্যাল ঢুকে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার, কি মনে হয় আপনি ঠিক থাকবেন? পারবেন না। এগুলো তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি, দে ক্যান পেনিট্রেট ইউর বডি, বাট ইফ আই টক অ্যাবাউট দিস রেডিও ওয়েভ অ্যান্ড মাইক্রোওয়েভ, দে ক্যানট পেনিট্রেট ইউর বডি, ওকে, দে হ্যাভ লঙ্গার ওয়েভলেন্থ অ্যান্ড দিস হ্যাভ শর্টার ওয়েভলেন্থ। এগুলো তরঙ্গদৈর্ঘ্য বেশি, এগুলো তরঙ্গদৈর্ঘ্য কম, আশা করি তরঙ্গদৈর্ঘ্য আপনারা বুঝেন। দেখেন এখন দেখেন, তাহলে এক্স রে কী করে, মানুষের শরীরের ভিতরে যে, মানুষের শরীর থেকে কোথায় মনে করে যে দেখবেন যে একটা কী জানি একটা
নীল একটা প্লেটের মধ্যে দেখবেন হাড্ডিগুটি ছবি দেখা যায়, কার হাড় ক্ষয় হয়ে গেছে, কার হাড় ভেঙে গেছে, কার বুকের পাঁজরের ভিতরে কী অবস্থা, তাই না? ফ্র্যাকচার হলে এক্স রে করে না ডাক্তাররা? এটা নীল একটা প্লেট থাকে, এগুলো জানেন আপনারা। তাহলে ওইখান থেকে কী করে, সে এখানে বিমটা শরীরের ভিতরে পাঠায়, পাঠানোর পর এখানে তার একটা চিত্র বা একটা ফটোকপি ওই প্লেটের উপরে পড়ে যায়, ছাপ পড়ে যায়, তখন আমরা বুঝতে পারি শরীরের ভিতরে কী হয়েছে। আর গামার এটা আরেকটু বেশি ওয়েভলেন্থের, এটা হচ্ছে শরীরের ভিতরে যদি কোনো ক্যান্সার হয় বা কোনো ডিজিজ হয়, এটা করার জন্য গামার এটা বর্তমানে ইউজ করা হয়। ওকে, গামারের এটা হচ্ছে টেকনোলজির ব্যবহার। আমি যেগুলো বলছি এগুলো ইনশাল্লাহ আপনারা 100% এগুলো যদি মনে রাখেন, এইগুলো নিয়ে আর ইনশাল্লাহ কনফিউজ হবেন না, আর ইনশাল্লাহ ঘাটাঘাটি করা লাগবে না। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার সবাই? এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের হুম আমারে গামারে হচ্ছে ক্যান্সার রোগ, মানে বর্তমানে যেটা বলতেছি, ক্যান্সার রোগ বা কোনো শরীরের ভিতরে কোনো বাড়তি কোষ ধ্বংস করার ক্ষেত্রে গামার ইউজ করা হয়। শরীরের ক্যান্সার রোগ ধ্বংস করার জন্য গামার ইউজ করা হয়, কোষ ধ্বংস করার জন্য, কোনো আপনার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ, হ্যাঁ, বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোষ। আমাদের টিউমার হয় না, বা টিউমার হয়, ক্যান্সার হয়, আমরা তো জানি, ওগুলো ধ্বংস করার ক্ষেত্রে বা মেডিকেল সায়েন্সে গামার এটা ইউজ করা হয়। কথাটা বলতে চাই যে দেখেন, তাহলে রেডিও বানানো বুঝছি, মাইক্রোওয়েভটা আমরা এটা লিখছেন সবাই আশা করি। আমি একটু সামনে আগাই। আচ্ছা, আমি কি আজকে বেশি কথা বলতেছি না? ঠিক আছে, আমরা কি বিট আর বাইট বুঝি? হ্যাঁ, বুঝি নাই। ব্যান্ডউইথ স্পেলিং কি? এই যে BANDIIDTH, ব্যান্ডউইথ, এটা হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, ব্যান্ডউইথ আমি আসতেছি। এগুলো একটু খাতায় লেখেন, এই জিনিসটা মনে রাখবেন। কম্পিউটারের জগতে আমাকে যখন কোনো কিছুকে মনে করেন কিবোর্ড দিয়ে ইনপুট করব, এই যে মনে করেন আমি যখন কিবোর্ডে কোনো কিছু ইনপুট করব, তখন ইনপুটটা কোথায় যায়? আমার USB কেবলের মাধ্যমে। তখন সেটা কোথায় যাবে? আমার পিসির ভিতরে যাবে। আমার পিসির ভিতরে র্যাম থাকে, এটাকে আমরা বলি প্রাইমারি মেমোরি অ্যাড্রেস। এরপরে হার্ড ডিস্ক থাকে, অনেকে এটাকে রোম বলতে পারেন। হার্ড ডিস্ক রোম একই জিনিস। মোবাইলে বলে রোম, কম্পিউটারে বলে হার্ড ডিস্ক। আর মোবাইলে র্যাম আছে, কম্পিউটারে র্যাম আছে। সো র্যাম এগুলো কি? স্টোরেজ ডিভাইস। আপনি যখন কোনো কিছুকে লেখেন সেগুলো র্যামে স্টোর হয় যখন কম্পিউটার চালু থাকে। আর কম্পিউটার বন্ধ হয়ে গেলে এই র্যাম আর কাজ করে না, তখন হার্ড ডিস্ক কাজ করে। হার্ড ডিস্কের মধ্যে ফাইল স্টোরেজ থাকে, যতক্ষণ কম্পিউটার ওপেন থাকে ততক্ষণ র্যামটা কাজ করে। এখন দেখেন, কম্পিউটার যখন আমরা একটা বাইট লিখি, যেমন আমি যদি বলি অ্যান অ্যাপল, আমি যদি এই জিনিসটা কম্পিউটারে লিখি, তাহলে দেখেন এখানে কয়টা ক্যারেক্টার আছে? ক্যারেক্টার মানে কয়টা লেটার আছে? দেখেন 1 2 3 4 5 6 7, 7টা কি আছে? ক্যারেক্টার আছে, বা লেটার বলতে পারেন। আমরা এখানে ক্যারেক্টার বলবো, আমরা এখানে লেটার বলবো না, লেটার ইংলিশ বলবো, আমরা কী বলবো? ক্যারেক্টার বলবো। আচ্ছা দেখেন, তাহলে কম্পিউটারের জগতে প্রত্যেকটা ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট। একটু খাতায় লিখতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট। আর 1 বাইট, যেমন আমরা একটা পরমাণুকে যেমন আমরা যখন আমরা একটা অণুকে ভাঙি, তখন কি পাওয়া যায়? প্রায় 200টার মতো কণা পাওয়া যায়, ইলেকট্রন, পজিট্রন, মেসিট্রন। কিন্তু 3টা হয় স্থানীয়, আর 3টা হয় স্থায়ী, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর বাকিগুলো কি? অস্থায়ী হয়। তাহলে এখন যখন আপনি একটা বাইটকে যখন ক্ষুদ্রতম এককে নেবেন, বাইটকে বাংলা হয় 8 বিট। আচ্ছা, হ্যাঁ, বাইট জিনিসটা হচ্ছে একটা একক বলতে পারি আমরা। যেমন ইংলিশে আমরা বলি লেটার বলি, তারপর লেটার মিলে ওয়ার্ড হয়, ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, সেন্টেন্স মিলে প্যাসেজ হয় এখানে। সো কম্পিউটারে যদি ছোট ছোট, হ্যাঁ, বাইরের সংখ্যাটা লেখেন, বাইরের সংখ্যাটা লেখেন 8 বিট কে পাশাপাশি লেখলে 1 বাইট পাওয়া যায়। বুঝছেন? 8 বিটকে পাশাপাশি লিখলে 1 বাইট পাওয়া যায়। মানে আপনি কম্পিউটারে 8 বিট, বিট মানে তো বুঝছেন 0 1 0 1 এরকম। আমরা কম্পিউটার বাইনারিতে কি বুঝি? 0 1, মনে করেন 0 1 1 0 0 0, এগুলো যদি 8টা হয়, যেমন 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ভাইয়া ওই যে বিটকে
লেটার ধারা আর বাইটকে ক্যাপিটাল লেটার ধারা, এমন কি কোনো হ্যাঁ রুলস আছে? ওইটা আমি আসতেছি, হ্যাঁ ওইটাতে আমি আসতেছি, হ্যাঁ আপনি যেটা বলছেন আছে। তাহলে দেখেন বিটকে, হ্যাঁ বাইট হচ্ছে সবসময় ক্যাপিটাল হবে, বাইট বুঝাতে বিটা ক্যাপিটাল হবে, আর বিট বুঝাতে বিটা স্মল হবে, যেহেতু বাইটটা হচ্ছে বড়, যেমন আমরা ম্যাথমেটিক্সে শিখছি না যে 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, তারপরে 1 মেট্রিক টন মানে কি 100 কেজি, তারপরে 1 কুইন্টাল মানে কি 1000 কেজি। কনভার্সন পড়ছি না, এটা কনভার্সন, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের কনভার্সন। যে কম্পিউটার কনভার্সন মনে রাখবেন, 8 বিট ডেটাকে পাশাপাশি লেখা হলে 1 বাইট পাওয়া যায়। এই যে 8টা মনে করেন 0101, এটা যাও হতে পারে 010101, এটা আবার চ্যাপ্টার 3 কনসেপ্ট। 8 বিটকে যদি পাশাপাশি লেখেন তাহলে যেটা হয় তাকে আমরা 1 বাইট বলি, মানে হিসাব করার জন্য। এই জিনিসটাকে দেখেন, আমরা যদি 8 বিট নিয়ে কথা বলতে চাইতাম অনেক বড় হয়ে যেত, হিসাবটা অনেক বড় হয়ে যেত, তাই না? এখন আপনি যদি সেন্টিমিটার হিসাব করতে যান হিসাবটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা হিসাবটাকে সহজ করার জন্য আমরা কী করছি, মিটার আনছি, তাই না? আপনি যদি গ্রামে চিন্তা করতে যান তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আপনি দোকানদার যা বলেন যে ভাই আমার 1000 গ্রাম চাল দেন, আপনি কি বলবেন? 1000 গ্রাম চাল দেন বলবেন নাকি 1 কেজি চাল দেন বলবেন? কোনটা বলবেন? অবশ্যই 1 কেজি চাল দেন বলবেন, কারণ এত প্যারা কে নেয়? সো আমি যখন এই বিটগুলোকে নিয়ে একটু বড় যদি করে ফেলতে পারি তাহলে আমার বলতে সুবিধা হচ্ছে, তাই না? আমার ইউনিটটা কমে গেল। তাহলে 8 বিট যে কথা, 1 বাইট একই কথা, এটা হচ্ছে তারা নির্ধারণ করে দিছে। আজকে একটা প্রতিষ্ঠান আছে, আজকে প্রতিষ্ঠান থেকে নির্ধারণ করা হয়েছে এটা। আচ্ছা দেখেন, এরপরে আমরা এটা লিখছেন তো না, একটু লিখতে হবে, একটু ফাস্ট লিখতে হবে। এরপরে দেখেন, এরপরে লেখেন যে 1 বাইট, আমরা বাইটটা বিটা বড় অক্ষর দেন, সমান সমান 8 বিট। তারপরে 1 KB সমান সমান 1024, এখানে হচ্ছে বাইট বি। এরপরে হ্যাঁ বাইট মানে হচ্ছে বি, আর বিট মানে হচ্ছে ছোট বি, ছোট অক্ষরের বি। এরপরে 1 MB, এম মানে হচ্ছে মেগা, মানে কি জানেন তো না? 10⁶। আমরা পড়ছি না কনভার্সনে, 10⁶ মানে কি, মানে 1-এর পরে 6টা শূন্য, 1-এর পরে 6টা শূন্য মানে কি 10 লাখ, 10 লাখ মানে কি 1 মিলিয়ন না, 10 লাখে 1 মিলিয়ন, এগুলো ম্যাথমেটিক্যাল কনভার্সন। 10 লাখে 1 মিলিয়ন, 10⁶ মানে কি 10 লাখ, 1-এর পর 6টা শূন্য মানে 10 লাখ, এটা হচ্ছে মেগাবিট। তাহলে 1 MB সমান সমান 1024 KB, তারপরে 1 GB সমান সমান 1024 MB, তারপর হচ্ছে 1 টেরাবাইট, কি লিখলাম, হ্যাঁ ঠিক আছে, 1 টেরাবাইট সমান সমান 1024 গিগাবাইট। আপাতত এগুলো ইনাফ, এটা একটু খাতায় লেখেন কষ্ট করে, রাইট ডাউন অন ইউর পেপার। আচ্ছা আপনাদের আফসানাপুর ক্লাস কটা, 9টা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আসলে আমার মনে হয় স্লাইড দিয়ে পড়ানো ভালো, কারণ আমি বোর্ডে লিখতে গেলে আমি অনেক ডিপ থেকে বোঝানোর চেষ্টা করি, তখন আসলে আমার টাইম বেশি লাগে। ওকে আচ্ছা, তা আপনারা বুঝছেন কি না যা বুঝাইতেছি এতটুকু, এগুলো বুঝলে কিন্তু আপনাদের লাভ আছে, আপনারা বুঝতে পারলে ইনাফ আছে, কারণ সামনে তো পরীক্ষা দিতে হবে। এটা খাতায় লিখছেন? আমি মুছে দিচ্ছি, আমি তো তাড়াতাড়ি মুছবো একটু, আমি একটু আজকে ফাস্ট মুছতেছি। না মুছলে আপনার ফ্রেন্ড না লিখলে আপনার ফ্রেন্ডদের থেকে একটু কষ্ট করে পরে লিখে নিন। আচ্ছা এবার আমি একটু ব্যান্ডউইথ নিয়ে কথা বলবো, ওটা আপনি একটু মুখস্থ করবেন, হ্যাঁ ওটা পরীক্ষার জন্য এমসিকিউর জন্য লিখে দিচ্ছি জাস্ট। আচ্ছা কী নিয়ে কথা বলবো, ব্যান্ডউইথ, এটা পরীক্ষাতে আসেই, ব্যান্ডউইথ। আচ্ছা এখন ব্যান্ডউইথের সংখ্যাটা লেখেন, যেমন আমরা ফিজিক্সে, আমি একটু মনে করে দিই, আমি বারবার ফিজিক্সে চলে যাচ্ছি কারণ এই চ্যাপ্টারটা পুরোটা আসলে ফিজিক্স। দেখেন ফিজিক্সে আমরা হার পড়ছিলাম, ফিজিক্সের হার মানে কি গলার হার না, ফিজিক্সের হার মানে কি একক সময়, তাই না? আমরা জানি তো ফিজিক্সের হার মানে একক সময়। তাহলে একক সময় মানে কি 1 সেকেন্ডে, সময়ের একক সেকেন্ড, তাই না? একক সময় মানে কি 1 সেকেন্ডে। তাহলে দেখেন ব্যান্ডউইথের সংখ্যাটা কী হতে পারে, দেখেন ডেটা হ্যাঁ লেখেন স্থানান্তরের হার একক সময় মানে 1 সেকেন্ডে,
একক সময়ে হ্যাঁ ডেটা ট্রান্সফারের কাইন্ডলি খাতায় লেখেন ট্রান্সফারের বান ঠিক লেছি ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে ব্যান্ডউইথ বলে আমি টার্মগুলো ইংলিশে লিখতেছি আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন বাট ইংলিশে লেখাটাই বেটার হ্যাঁ কারণ বাংলাতে আপনারা পারেন ইংলিশে পরীক্ষাতে আসে ওকে হ্যাঁ সো একক সময় ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে একে কী দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ হ্যাঁ জি বুঝি নাই বাংলা কি? ব্যান্ডউইথের না বাংলা ব্যান্ডউইথের আসলে বাংলা হয় না ব্যান্ডউইথের বাংলা ব্যান্ডউইথই ব্যান্ডউইথের আমি বাংলা পাই নাই বাংলা একাডেমিও কোনো বাংলা দেয় নাই ব্যান্ডউইথের বাংলাটা বাংলাই যেমন কিছু জিনিস আসলে বাংলা হয় না ব্যান্ডউইথ এটা ভাইয়া এক সেকেন্ড একক সময় মানে এক আপনার বোঝার সেকেন্ডে সুবিধা আমি এক সেকেন্ডে লিখতে পারেন আমি এক সেকেন্ড লিখে দিলাম হ্যাঁ বোঝার সুবিধার জন্য কারণ এগুলো আমরা ফিজিক্সে পড়ে আসছি তো তাই আর কি বললাম আচ্ছা আমি মুছে দিচ্ছি আমি একটু ফাস্ট মুছবো হ্যাঁ হ্যাঁ যে ভাইয়া ব্যান্ডউইথ হ্যাঁ, কি BW BW দ্বারা, দ্বারা BW দ্বারা। প্রকাশ করা হয় বিডব্লিউ দ্বারা এগুলো এমসিকিউর জন্য লিখতেছি আমি হ্যাঁ ক্যাপিটালই দুইটা দিয়ে কি ক্যাপিটাল ক্যাপিটালই হবে হবে বিডব্লিউ ক্যাপিটাল হবে বিডব্লিউ ক্যাপিটাল হবে এরপরে আমি এটা লিখছেন তো না এরপরে ব্যান্ডউইথ 3 প্রকার ব্যান্ডউইথ 3 প্রকার একটু ফাস্ট লেখেন সবাই এক নাম্বার হচ্ছে ন্যারো ব্যান্ড ন্যারো ব্যান্ড 2 নাম্বারটা জানি কি ভয়েস ব্যান্ড 3 নাম্বারটা হচ্ছে ব্রডব্যান্ড এটা সবাই শুনছেন মনে হয় ব্রডব্যান্ড না হ্যাঁ BROAD ব্রড BAND ব্র্যান্ড ব্রডব্যান্ড এটা সবাই শুনছি এই ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড আমরা মনে হয় জানি না তেমন আচ্ছা এটা লেখেন আমি বলতেছি ব্যান্ড কি আমি বলতেছি ব্রডব্যান্ড ব্রডব্যান্ড আচ্ছা এবার লিখছি দেখেন ভাইয়া। একটু সাইডে লেখেন এটা হচ্ছে আমাদের 45 থেকে 300 বিপিএস আমি বুঝে দিচ্ছি আগে লেখেন প্রশ্ন আমি বুঝাই দিচ্ছি আগে একটু লেখেন 9600 বিপিএস আর এটা মোর দ্যান 1 এমবি মোর দ্যান 1 এমবি হ্যাঁ এবার আমি বুঝাই দিই দেখেন আমি এগুলো বিপিএস লিখছি আচ্ছা একটু মনে রাখবেন যে এখন থেকে মনে রাখবেন যে ব্যান্ডউইথে তাহলে আমরা বুঝলাম এককটা হচ্ছে বিপিএস বিপিএস মানে কি আশা করি বুঝতে পারছেন বিপিএস মানে কি বিট পার সেকেন্ড আই রিপিট বিট পার সেকেন্ড মানে কি এক সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে তাহলে এবার খেয়াল করে দেখেন ঘটনাটা খেয়াল করে দেখেন আমরা বলি যে আমাদের বাসার স্পিড হচ্ছে 2 এমবিপিএস 3 এমবিপিএস 4 এমবিপিএস এগুলো বলি না এগুলো বলি তাহলে দেখেন কিন্তু ইন্টারনেটে যখন বলবেন আমরা কি বলি মনে করেন যে আমাদেরকে বলা হয় যে কি বলা হয় এমবি যদি দেখেন বিট পার সেকেন্ড মানে এইখানে যখন ব্যান্ডগুলো হিসাব করা হয় কম্পিউটারের ব্যান্ডউইথ নিয়ে আমরা যদি কথা বলি 3টা ব্যান্ডউইথ আছে ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড বুঝতে পারতেছেন ব্রড মানে প্রশস্ত আমরা যদি ইংলিশ নিয়ে বলি প্রশস্ত মানে ব্যান্ডটা একটু প্রশস্ত হবে ব্যান্ড মানে রাস্তা বলেন ব্যান্ড মানে কি রাস্তা একটা চ্যানেল মনে করেন একটা চ্যানেল যাচ্ছে একটা রাস্তা নদীর প্রশস্ত বেশি বেশি পানি যাবে নদীর প্রশস্ত কম কম পানি যাবে উই ক্যান কল ইট আ ব্যান্ড সো দেয়ার আর 3 টাইপস অফ ব্যান্ডস ওয়ান ইজ ন্যারো অ্যান্ড ইট ম্যাক্সিমাম রেট ইজ 300 বিপিএস ম্যাক্সিমাম রেট ইজ 300 মানে এটা প্রতি সেকেন্ডে 300টা বিট পাঠাতে পারবে এই ব্যান্ড প্রতি সেকেন্ডে কয়টা বিট পাঠাবে 300টা বিট পাঠাবে এর বেশি পাঠাতে পারবে না দিস ইজ দ্য লিমিটেশন দিস ইজ দ্য হায়েস্ট রেঞ্জ ফর ন্যারো ব্যান্ড so if I talk about voice band it means that it can pass 9600 beat per second or it can pass 9600 beat in a single second আর এটা ব্রডব্যান্ড হওয়ার জন্য তার স্পিড অবশ্যই 1 এমবির চেয়ে কী হওয়া লাগবে 1 এমবির চেয়ে বেশি হওয়া লাগবে 1 এমবির চেয়ে বেশি হওয়া লাগবে দেখেন আমি এখানে সব জায়গায় এমবি লিখছি আমি কিন্তু এমবি লিখি নাই এই ভুলগুলো দেখবেন এগুলো তো এমসিকিউতে মারাত্মক প্যাচ লাগায় আমি কিন্তু এমবি লিখি নাই এমবি লিখছি এই বি মানে কি বলেন কেউ একজন বলেন
এ বি এর মধ্যে পার্থক্য কি বলেন, যে কোনো একজন বলেন। কোনটা বিট, এটা একটা কি, বিট আর একটা এটা কি? একটা বাইট আর একটা বিট। ক্যাপিটালটা হচ্ছে রাইট, আমরা ছোটটা ক্লিয়ার। bit, বড়টা byte। আমরা ক্লিয়ার। হ্যাঁ, ছোটটা bit, এগুলো কিন্তু এমসিকিউতে বড়টা- আসে, এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, আমরা এমসিকিউ সলভ করাবো ইনশাআল্লাহ, আমরা সবাই পড়াবো, এমসিকিউ ক্রিয়েটিভ সবাই পড়াবো, তখন আমরাও কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার বেসিক ক্লাস, এই ক্লাসগুলো আপনারা পুরোপুরি বুঝলে এমসিকিউতে আটকাবেন না। আই চ্যালেঞ্জ এমসিকিউতে আটকাবেন না ইনশাআল্লাহ। দেখেন, আচ্ছা তাহলে দেখেন এগুলোর এক্সাম্পল দিচ্ছি একটা করে। স্যার আমরা যে হ্যাঁ। ইউজ করি যেটা ওটা কি বিট হ্যাঁ আমি বলি, তা ইন্টারনেটে আপনি যে ডাউনলোড করেন ফাইল, আপনি যে ডাউনলোড করেন বা কোনো কিছু যখন একটা মুভি ডাউনলোড করতেছেন, ছবি ডাউনলোড করেন, হ্যাঁ সব কিছু বিটে হিসাব হয়, কোনো কিছু বাইটে হিসাব হয় না, কোনো কিছু বাইটে হিসাব হয় না। তাহলে বলবেন তাহলে বাইটের দরকারটা কি? বাইটটা হচ্ছে হিসাব সুবিধা করার জন্য, ওকে, জাস্ট হচ্ছে হিসাব সুবিধা করার জন্য। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, যেমন আমরা বলি না ওই যে জি স্যার, আমার বুঝতে বাসায় হচ্ছে পারছি। 2 এমবিপিএস, বলি না যে হচ্ছে আমাদের কি, মনে করেন 2 এমবিপিএস, মনে করেন এমবিপিএস, এটা যদি বলি তাহলে এটা কিন্তু বাইট, এটার মধ্যে কি আছে আপনার মনে করেন যে বিট আছে। সো এইভাবে জিনিসটা হয়। সো কম্পিউটারে আপনি বলবেন 2 এমবিপিএস, কিন্তু যখন কম্পিউটার হবে তখন আপনাকে ইয়াতে নিয়ে যেতে হবে, আপনাকে বিটে নিয়ে যেতে হবে। আর আমরা জানি, এটা একটু মনে রাখেন যে এক বাইট যে কথা আর 8 বিট একই কথা। তাহলে কে বড়? বাইট বড়, বাইট বড়, বিট হচ্ছে ছোটো ভাই, বাইট হচ্ছে বড় ভাই। এখন আমি তিনটার একটা করে এক্সাম্পল দিই, আপনি একটু লেখেন, আমার এখানে লেখার জায়গা নাই, আমি একটু মুখে বলি, একটু লেখেন। 1 নম্বরের জন্য লেখেন টেলিগ্রাফ, টেলিগ্রাফ 1 নম্বরের জন্য লেখেন। 2 নম্বরের জন্য লেখেন ল্যান্ডফোন, ওকে। আর 3 নম্বরটা হচ্ছে বর্তমানে ইন্টারনেট। হ্যাঁ, ভাইয়া না না টেলিগ্রাম না, টেলিগ্রাম টেলিগ্রাফ। নাকি? টেলিগ্রাফ জিনিস কি চিনেন? এটা আগেরকার যুগে ব্যবহার করা হতো, একটু গুগলে সার্চ দিয়ে নেন, এটা ছবি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, টেলিগ্রাফ, টেলিগ্রাফটা একটু সার্চ করে নিন, আমি এখান থেকেও দেখাতে পারি, টেলিগ্রাফটা ছোট্ট করে একটু দেখাতে পারি। এগুলো আগেরকার কমিউনি, যে ফ্যাক্স বলি না আমরা। দুই নাম্বারটার জন্য কি একটু wait বললেন? করেন, আমার এখানে কি হইতেছে। 2 নম্বরটা কোনটা? ও এটা হচ্ছে ল্যান্ডফোন, ল্যান্ডফোন ওই যে যেটা ল্যান্ডফোন বুঝছেন তো, বাসায় বাসায় যে মোবাইল ফোনগুলো থাকে, টিএনটি ফোন, টিএনটি ফোন। জি ভাইয়া। 3 নম্বরটা হচ্ছে এই যে আমরা যে ইন্টারনেটটা, বর্তমানে ইন্টারনেট যেটা ইউজ করি এটা ব্রডব্যান্ড, বর্তমানে ইন্টারনেটটা হচ্ছে ব্রডব্যান্ড, ওকে। টেলি GRAPS, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ এই যে দেখেন আমার কম্পিউটারে ওপেন করছি, এটা ছবি দেখেন, এই দেখছেন, এগুলো হচ্ছে টেলিগ্রাম, মানে আগেরকার যুগের কমিউনিকেশন আর কি, ওকে। ওই লেখালেখির কাজে বা কমিউনিকেশনকে যোগাযোগ কাজে ব্যবহার করতো। এটা আপনার গুগলে সার্চ দেন ডিটেলসে, তখন থেকে বুঝতে পারবেন, ওকে। একটু নিজের একটু সার্চ দিয়ে নেন। আচ্ছা ওকে, দেখেন। আচ্ছা তাহলে এক্সাম্পল আমরা লিখছি তো না, সবাই লিখতে পারছি? তাহলে এখন আমাকে বলেন, যদি আপনাকে প্রশ্ন আসে যে বর্তমান যুগে কোন ব্যান্ডউইথের মাধ্যমে ইন্টারনেটে তথ্য আদান প্রদান করা হয়, আপনার অ্যান্সার কি হবে? অবশ্যই ব্রডব্যান্ড, রাইট। আচ্ছা ব্রডব্যান্ড। এখন দেখেন এই ভয়েস ব্যান্ডটা কী হতে পারে, যে ভয়েস ব্যান্ডটা হচ্ছে যে কম্পিউটার থেকে, মনে করেন যে আমি প্রিন্টার তো বুঝেন, যেমন কম্পিউটার থেকে দেখবেন যে অনেক জায়গায় প্রিন্টার থাকে, মানে কম্পিউটার থেকে দেখবেন দূরবর্তী একটা জায়গায় প্রিন্টার থাকে, ওখানে দেখবেন একটা তার দিয়ে যুক্ত থাকে, কোনো খেয়াল করছেন কিনা জানি না। ওইখানে যখন আমাদের কিন্তু এত বিট লাগে না, ইনফরমেশন বেশি লাগে না, তাই না? ওইখানে মনে করেন যে 9600 বিট পার সেকেন্ডে ইনাফ। তখন কম্পিউটার থেকে প্রিন্টারে যেটা করা হয়, এটা আরেকটা এক্সাম্পল লেখেন, হ্যাঁ আরেকটা এক্সাম্পল হতে পারে, কম্পিউটার থেকে প্রিন্টারে যদি প্রশ্ন আসে তাহলে হবে ভয়েস ব্যান্ড, ওকে। আর ব্রডব্যান্ডটা হচ্ছে বর্তমানে দুনিয়া যা কিছু সবই ব্রডব্যান্ড। এই যে কথা বলেন, মোবাইল বলেন, দেখেন এখানে আমাদের কিন্তু এমবিপিএস বেশি লাগে। যেমন জুমে ক্লাস করতেছেন, আপনার ধরনের এমবি লাগতেছে, আপনি যখন ভিডিও স্ট্রিমিং করবেন, একটা এইচডি ভিডিও দেখবেন, একটা এইচডি ভিডিওর মুভি এমন আছে যে 40 জিবি হয়, আমি মাঝে মধ্যে ডাউনলোড করতাম আগে। তার মানে এত জিবিপিএস এই অল্প ব্যান্ডউইথ দিয়ে হবে না, এই অল্প রাস্তা দিয়ে হবে না। ব্যান্ড মানে হচ্ছে রাস্তা, মানে একটা রাস্তা দিয়ে কত পরিমাণ ডেটা যাইতে পারে। আবার বলি, একটা রাস্তা দিয়ে কত পরিমাণ ডেটা যেতে পারে। মনে করেন এটা যদি একটা ব্যান্ডউইথ হয়, এখান থেকে ডেটা কম যাবে, এটা হচ্ছে একটু প্রশস্ত ওয়াইড, এটা দিয়ে ডেটা বেশি যাবে, এটাই হচ্ছে ব্যান্ড। দিস ইজ কল ব্যান্ড, ওকে। তাহলে এটা বুঝতে পারছেন কি না? আচ্ছা এখন বলেন, আমি কি তাহলে এখানে শেষ করব আজকে?
যদি আমি আরও অনেক কিছু পড়াতে চাইছিলাম, অনেক কিছু রেডি করে রাখছিলাম, এটা স্লাইডও বানিয়ে রাখছিলাম, কিন্তু স্লাইড ধরতে পারলাম না।